দর্শক আপনাদের প্রত্যেককে স্বাগত বাংলা ভিশনের বিশেষ আয়োজন পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মাহফুজুর রহমান এবং স্টুডিওতে আজকে আলোচনার জন্য উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর নেহরিন আই খান, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আছেন শেখ রবিউল আলম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বিএনপি। আছেন মোহাম্মদ রাশেদ খান, সাধারণ সম্পাদক, গণ অধিকার পরিষদ, এবং আরিফুল ইসলাম আদিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, এনসিপি। আপনাদের চারজনকে এই স্টুডিওতে স্বাগত। ডক্টর রেহরিন, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। আলোচনা আপনি আজকে দেখেছেন যে তথ্য উপদেষ্টা আজকে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল 22 ঘন্টা আগে। সেখানে তিনি বলেছেন যে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আরেকটি প্রক্সি মৌদুদিবাদী দলের প্রয়োজন নেই। তার ভেরিফাইড ফেসবুক আইডিতে তিনি স্ট্যাটাস দিয়েছেন এবং আরও বলেছেন এরই মধ্যে প্রায় 8 ডজন প্রক্সি সক্রিয় আছে। আপনি কিছুই নতুন যোগ করতে পারবেন না, বরং পুনর্নির্ধারণ করুন, পুনর্গঠিত হন এবং পুনরুদ্ধার করুন। তার স্ট্যাটাসের কেন এই সময় এই স্ট্যাটাসটা আসলো আপনার কি মনে হয়? আসলে আমি আজকে সারাদিন স্ট্যাটাসটা আমি দেখি নাই, আপনার কাছেই শুনলাম। সেটা হচ্ছে যে তথ্য উপদেষ্টা যিনি, তিনি তো অনেক সময় অনেক কমেন্ট করেন। তো এই যে লাস্টের যে 3টে শব্দ আপনি বললেন, শব্দ যদি আবার একটু রিপিট করেন যে পুনর্নির্ধারণ করুন, পুনর্গঠিত হন এবং পুনরুদ্ধার করুন। হ্যাঁ, এখন আমার কথা হচ্ছে যে আমরা যে জুলাইয়ের স্পিরিটে ছিলাম, জুলাইয়ের স্পিরিটে মধ্যে তো আমরা আসলে নাই। আমরা আসলে সবকিছু নতুন করতে চেয়েছি, তাই না? যে নতুন করে সবকিছু হবে। তো মানে কি আসলে সেই জিনিসটা যে ওনারা কোনো হতাশায় ভুগছেন, যে তারা পুরনো কোনো জিনিসকে আবার নতুন রূপে আনতে চাইছেন? আমরা তো ভেবেছিলাম যে জুলাইয়ের পরে অনেক কিছুই নতুন করে আমাদের সামনে আসবে। আপনি রাজনীতিতে বলেন বা ধর্মভিত্তিক রাজনীতি বলেন বা যা কিছুই বলেন, আমরা পুরনো একটা গণ্ডির বাইরে যে নতুন অনেক কিছু স্বপ্ন দেখেছিলাম। কিন্তু কেন জানি মনে হয় যে 1 বছর পর আমরা কি কোনো হতাশায় ভুগছি, বা দেশের মানুষ যে সব কিছুতে পুনঃ কেন আসছে? এইটা আমার কাছে একটা জটিল প্রশ্ন। তাহলে কি যারা জুলাই স্পিরিটের সাথে ছিলেন, আমরা যারা ছিলাম, আমরা যারা স্বপ্ন দেখেছি একটা নতুন দেশের, সেখানে কি আসলে কোনো প্রশ্ন বা কোনো... কিন্তু উনি আরেকটা কথা বলেছেন যে প্রক্সি মৌদুদিবাদী দলের আর প্রয়োজন নেই। উনি প্রক্সি মৌদুদিবাদী দল বলতে আসলে কাদেরকে ইন্ডিকেট করছেন? আসলে এখন যেটা হয়েছে যে রিসেন্ট যে ইলেকশনগুলো হলো, জাকসু ডাকসু, আপনি দেখবেন যে আমরা সবাই এক ধরনের ইসলামপন্থী দলগুলোর যে বিষয়গুলো দেখেছে, আমি জানি না সেটি মনে করি কারণ এটি ওনার একটি ব্যক্তিগত মতামত, সেই কারণেই উনি বলেছেন কিনা, বাট এটিও হতে পারে যে এই মওদুদি মানে এই জায়গা থেকে কয়েকদিন আগে একটি কমেন্ট এসেছে যে জামাতি ইসলামীর ইসলাম নয়। হ্যাঁ, আমি জানি না যে ওটার সাথে সম্পৃক্ত করে আসলে এই কথাগুলো বলা হয়েছে কিনা। তবে মোটা দাগে আমি যেটা বলতে চাই যে দেখেন, বাংলাদেশ একটি মধ্যমপন্থী ইসলাম ভিত্তিক দল, এবং আমরা এখানে যারা সবাই আছি তারা আমরা আসলে ইসলামকেই ধারণ করি ভেতরে। হ্যাঁ, এবং এই ইসলাম এমন একটি ইসলাম যে আমরা সবাই নামাজ পড়ি, বাংলাদেশে মোটা দাগে ইসলামের যে নিয়মগুলো আছে আমরা কিন্তু মানি। তো ইসলামকে আমি মনে করি যে কোনো রাজনৈতিক দল যদি রাজনীতির খাতিরে ইসলামকে ব্যবহার করতে চায়, সেটি আসলে খুব সুখকর কিছু নয়। এবং দেখেন, বাংলাদেশে যে 10টি নিবন্ধিত ইসলামিক দল আছেন, তারাই কিন্তু কখনো তাদের নীতির জায়গায় এক হতে পারে না। একজন আরেকজনকে বিধর্মী বলেন, একজন বলেন যে একজনের ইসলাম না, এই ধরনের বিতর্কে আমরা থাকি। আমি এখন মনে করি যে এটা একটা রাইট টাইম যে আমাদের যেসব ইসলামপন্থী দলগুলো আছেন, অন্য যারা ওলামা আছেন, আলেম আছেন, যারা ইসলাম নিয়ে রিসার্চ করেন, তাদেরকে এখন যুথবদ্ধ হতে হবে এবং দেশকে এমন একটি জায়গায় আনতে হবে যে ইসলামকে যাতে শুধুমাত্র রাজনীতির খাতিরে ব্যবহার না করা হয়। আমি একটু আরিফুল ইসলাম আদিব আপনার কাছে জানতে চাই, প্রক্সি মৌদুদিবাদী বলতে আসলে কি বোঝাচ্ছে? এটা কি এনসিপিকে বোঝাচ্ছে? আমি যদি একটু ধরে নেই যে সাম্প্রতিক সময়ে নির্বাচন সংস্কার নিয়ে জামাত এনসিপির কিছুটা সখ্যতা রয়েছে, এবং গতকালকে একটা পত্রিকায় দেখলাম যে যুগপৎ আন্দোলন হবে। যদিও আপনি বলেছেন যে এনসিপি এই যুগপৎ আন্দোলনের সাথে নেই, তবে এই দাবিগুলোর সাথে আপনারা মোটামুটি একমত। আপনাদেরকে ইন্ডিকেট করলো না? এখানে তিনি আসলে কাকে ইঙ্গিত করছেন এটা তো স্পেসিফিক বলা মুশকিল। দ্বিতীয়ত, তিনি সরকারের দায়িত্বে থাকে, একই সাথে তিনি 2টা জিনিস করতে চান আর কি। একই সাথে সরকারের তার যে অফিসিয়াল তথ্য উপদেষ্টা হিসেবে যে দায়িত্ব, আবার একই সাথে তিনি রাজনীতির যে বিভিন্ন গতিপথ, সে গতিপথে মাঝে মাঝে তিনি মন্তব্য করে থাকেন। সাধারণত যারা সরকারি অফিসিয়ালি দায়িত্ব পালন করেন, ওই জায়গায় থেকে বিভিন্ন মন্তব্য করে বিভিন্ন রাজনৈতিক দলের
পক্ষে বিপক্ষে অবস্থান নেওয়াটা এটা একটা মানে জটিলতা তৈরি করে আর কি। এর পূর্বেও বেশ অনেকগুলো স্ট্যাটাস তার এসেছে, তবে এইটা তিনি কাকে বুঝেছেন স্পেসিফিক বোঝাটা মুশকিল, কারণ এখানে তো এনসিপি তার একটা আলাদা এখানে সে রাজনৈতিক করতে চাচ্ছে, সেটা হয়তো এখনও পুরোপুরিটা আপনার হচ্ছে পেপার আকারে এখনও আসে নাই। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে গত 15 বছর ধরে যে বড় ধরনের একটা পরিবর্তন ঘটে গেছে এবং যেটার ধারাবাহিকতা সর্বশেষ গণ অভ্যুত্থান এবং এর পরবর্তীতে এনসিপিরও অগ্রযাত্রা চলছে। ফলশ্রুতিতে এনসিপির আলাদা একটা রাজনৈতিক অবস্থান, রাজনৈতিক প্রেক্ষাপট এবং তৈরি হয়েছে। তো উনি যদি মন্তব্য করে থাকেন সেটা ওনার মতন করে উনি হয়তো বলেছেন। আর আরেকটি বিষয় যেটা বলছেন যে সংস্কার প্রশ্নে যে বিষয়টি আসছে সেটি হচ্ছে যে দেখেন এখানে সংস্কারের বেশ কিছু মন্তব্য নিয়ে বিএনপির সাথে হয়তো আমাদের কিছু কিছু জায়গায় দ্বিমত তৈরি হয়েছে, কিছু কিছু আবার ধরেন জামাতের সাথে দ্বিমত আছে, ইসলামী আন্দোলনের সাথে দ্বিমত আছে, আবার কিছু কিছু বিষয় গণ অধিকার পরিষদ, এনসিপি, গণসংহতি আন্দোলন, রাষ্ট্র সংস্কার তাদের সাথে একমত হয়েছে। যেহেতু আমাদের রাজনীতিটা বর্তমানে অনেকে ক্লিয়ার মেরুকরণ করে ফেলতে চান যে বিএনপি ভার্সেস জামাত কিংবা হচ্ছে সেন্ট্রিস্ট ভার্সেস ইসলামপন্থী, ফলশ্রুতিতে বাকি যতগুলো দল আছে এই দলগুলোকেও ওই ন্যারেটিভের আলোকে হচ্ছে একপাশে ঠেলে দেওয়ার প্রবণতা হচ্ছে। কিন্তু এনসিপি কে এখনো তার নিজের দলের ন্যারেটিভটা তৈরি করতে পেরেছে? আপনারা ফলশ্রুতিতে যেটা হচ্ছে যে যেমন ধরেন জামাত এবং ইসলামী আন্দোলন ফুল পিয়ার চায় পুরো সংখ্যানুপাতিকে, এনসিপি বলছে শুধুমাত্র উচ্চকক্ষে পিয়ার, উচ্চকক্ষে পিয়ারও বিএনপিও চাচ্ছে, তাহলে তো বিএনপির সাথে আমার এখানে সিমিলারিটিস বেশি। বিএনপি হয়তো উচ্চকক্ষের পিয়ারটা অন্যভাবে চেয়েছে মানে পদ্ধতিগত, কিন্তু বিএনপি উচ্চকক্ষের পিয়ার চাচ্ছে তার হচ্ছে সংসদের আসন অনুপাতে, আমরা চেয়েছি যে না পুরো সংখ্যা অনুপাতে এইটার ক্ষেত্রে। তো এই মতের সাথে তো আমাদের কোনো বিষয় নেই। আবার জুলাই সনদের আইনি ভিত্তির ক্ষেত্রে সেখানে ধরেন আমাদের সাথে জামাতের পজিশন এক। তো রাজনৈতিক সংস্কারের পজিশনকে কখনো জোটগতভাবে আদর্শিক পজিশন জায়গা থেকে আসলে এই যে একটা ফ্রেমিং করা, এটা হচ্ছে ওই যে রাজনৈতিক, যেহেতু অলরেডি এখানকার অনেকে চাচ্ছে যে যদি এই রাজনৈতিক ফ্রেমিংটা এইভাবে করে ফেলা যায় যে বিএনপি ভার্সেস জামাত মানে ইসলামপন্থী ভার্সেস সিএ, তাহলে এটা একটা নতুন কোন শক্তির উত্থান হতে পারে। মানে আপনি বলতে চাচ্ছেন যে প্রক্সি মওদুদিবাদী বলতে উনি এনসিপি কে আসলে ইন্ডিকেট করেন, এনসিপি করেন। আমি একটু রবি ভাই আপনার কাছে আসতে চাই, আপনি এই স্ট্যাটাসটার ব্যাপারে আপনার একটু মতামত শুনতে চাই খুব ছোট করে। ধন্যবাদ আপনাকে প্রিয় তিন সহযোগী এবং বাংলা ভিশনের সাথে যারা যুক্ত আছেন। না, মাহফুজুল স্ট্যাটাস দিয়েছেন ওনার মতো করে। আমার কাছে যেটা মনে হয়েছে যে উনি ধর্মভিত্তিক রাজনীতির যে উত্থান সেটিতে অন্যান্য রাজনৈতিক দল, ছোট রাজনৈতিক দল বা নতুন রাজনৈতিক দল যারা রাজনীতি করতে আসছে নতুনত্ব নিয়ে, নতুন দর্শন নিয়ে, নতুন করে জনকল্যাণ বা জনসমৃদ্ধি ধারণ করে, তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয়ে যায়, আমরা যেন জাতিটাকে রাজনীতি এবং ধর্ম এই দুটাকে মুখোমুখি করে না ফেলি আর কি। মানে ধর্মের সাথে থাকলে অনেক কল্যাণ আছে, ইহকালে আছে, পরকালে আছে, আবার রাজনীতির সাথে থাকলে হয়তো শুধু ইহকালে আছে, পরকালে কম আছে। এইভাবে কি জাতিকে যেন আমরা বিভাজিত করে না ফেলি, সেটা হয়তো মিন করতে চেয়েছেন। আরেকটা জায়গা রয়েছে, যেমন ধরেন রাজনৈতিক দল তো রাজনীতি করবে, রাজনৈতিক দল তো ধর্মচর্চা শিখাবে না। হ্যাঁ, তবে ধর্মচর্চার পরিবেশটা তারা নিশ্চিত করতে চাইবে রাজনৈতিক দল, যাতে সব ধর্মের মানুষ তার ধর্মীয় চর্চার সমান সুযোগ পায়, রাষ্ট্রে সেটা যাতে প্রতিষ্ঠিত হয়, সেই চেষ্টা রাজনৈতিক দলের থাকবে। কিন্তু রাজনৈতিক দল ধর্ম চর্চা শেখাবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ধর্ম, ইসলাম ধর্মের ইহকাল, পরকালীন ধরেন মুক্তি, পরকালীন প্রাপ্তি, সর্বোচ্চ প্রাপ্তি জান্নাত, সেটা একটিমাত্র রাজনৈতিক দলের আদর্শের সাথে থাকলে নিশ্চিত হয়। এই ধরনের প্রচারও তো আছে। কিন্তু বাংলাদেশের অনেক মানুষ তো ধরেন ধর্ম অন্ধ না হলেও ধর্মের প্রতি তাদের দুর্বলতা আছে, ধর্মীয় অনুশাসন মানতে চায়, ধর্ম সম্পর্কে জ্ঞানের স্বল্পতাও কিছু জায়গায় আছে, তারা তাতে বিভ্রান্ত হতে চায় এবং সেটি দিয়ে অনেকে রাজনীতি করতে চায়। এটা যে কল্যাণ হতে পারে না, এটা যেন রাষ্ট্রের জন্য ভয়ঙ্কর হতে পারে, সেই ধরনের একটা বিষয় হয়তো উনি মিন করতে চেয়েছেন। আরেকটা জিনিস যে আমরা ধরেন এই গণঅভ্যুত্থানের পর সব কিছুতে নতুন চাই, সব নতুন সংস্কার বলেন, বিচার প্রক্রিয়া
চলছে, ভালো গতিতে চলছে, তারপরেও মনে হচ্ছে যে আরও দ্রুত কিভাবে শেষ করা যায়। তার মানে কি, প্রচলিত বিচারের উপরেও আস্থা রাখতে চাচ্ছি না, প্রক্রিয়ার উপরেও আস্থা রাখতে চাচ্ছি না। সেই জায়গায় হয়তো এই নতুন নতুন শুনতে আর সংস্কার শুনতে তিনি হয়তো একটু বিরক্ত হয়ে বলেছেন, দেখেন নতুনটা বাদ দেন, আসেন পুনর্গঠন করি, পুনর্নির্ধারণ করি, পুনরায় প্রতিষ্ঠিত করি। অর্থাৎ আমাদের যেখানে ব্যত্যয় আছে, যেখানে বিচ্যুতি আছে, যেখানে সংশোধনের প্রয়োজন আছে, যে সমস্ত জায়গাগুলি আমরা ব্যর্থ অতীতে হয়েছি, সেটাকে নতুন করে সাজাই, নতুন করে সাজিয়ে নতুন উদ্যমে সেটাকে ধারণ করি, এগোই, সেটাই বলেছেন। আমি যদি রাশেদ আপনার কাছেও এই একই বিষয়ে একটু জানতে চাই, পাশাপাশি একটু জানতে চাই, গণ অধিকার পরিষদ এই ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর সাথে কি আপনাদের সখ্যতাটা বেড়েছে? যদি আমি ভোটের ইকুয়েশনেও যাই, আপনারা চরমোনাই পীর, জামাত ইসলাম বা খেলাফত মজলিসের সাথে আপনাদের কোনো জোট করার কোনো সম্ভাবনা কি রয়েছে? ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা। দেখেন, গণ অধিকার পরিষদ কি কোনো ধর্মভিত্তিক দল না, বিএনপি না, এনসিপি না। আমরা কি তাহলে ধর্ম মানি না? বলেন। বাংলাদেশে যারা রাজনীতি করে, যারা মুসলমান, তারা ধর্মের সাথে সাংঘর্ষিক এরকম কোনো বক্তব্য রাজনীতিতে হাজির করে না। তার মানে আমরা ধর্মকে মেনেই রাজনীতি করছি। এখন যারা আসলে ধর্মীয় পরিচয়ে রাজনীতি করতে চায়, মানে যারা বলতে চায় যে আমি ইসলাম কায়েম করার জন্য আমি রাজনীতি করছি, তো ইসলাম কায়েম করার জন্য বাংলাদেশে কয়টি ইসলামিক দল মূলত রাজনীতি করছে? জামাত ইসলামকে আমার সবসময় মনে হয় যে তারা মডারেট ইসলামকে ধারণ করে, অর্থাৎ এক ধরনের মধ্যপন্থা তারা অবলম্বন করতে চায়। ডাকসু নির্বাচনে যদি আপনি খেয়াল করেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, দেখবেন যে তারা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তারা বলে থাকে যে আমরা কিন্তু শিবির, এবং তাদের যে প্রেস ব্রিফিং যদি আপনি খেয়াল করেন, দেখবেন যে ভিপি ক্যান্ডিডেট, জিএস ক্যান্ডিডেট, এবং তাদের মাঝখানে কিন্তু একজন নারী প্রার্থী, সেও কিন্তু হিজাবি না, মানে একদম খুব স্বাভাবিক একজন নারী বা শিক্ষার্থী। তো আমি সেটাই বলছি যে বাংলাদেশে যেই বলুক না কেন যে আমি ইসলাম কায়েম করার জন্য রাজনীতি করছি, আমরা তো ছোটবেলা থেকে ইসলামের মধ্য দিয়ে বড় হয়েছি, আমরা তো বুঝি যে আসলে কোনটা প্রকৃত ইসলামের সাথে যাচ্ছে আর কোনটা ইসলামের সাথে সাংঘর্ষিক। আমি এই জন্য দলগুলোকে বলতে চাই, আপনি যদি প্রকৃতপক্ষে আপনি ইসলামকে কায়েম করতে চান, তাহলে আপনাকে ইসলামের সব কিছু মানতে হবে। একদিকে আপনি বলবেন যে আপনি ইসলামিক রাজনীতি করেন, অন্যদিকে আপনি মধ্যপন্থা অবলম্বন করছেন, এটা তো হতে পারে না। এই মুহূর্তে বাংলাদেশে ইসলামী ছাত্র শিবির বলেন বা জামাত ইসলামী, তারা এক ধরনের মধ্যপন্থা অবলম্বন করে পলিটিক্স করছে। আমি মনে করি তাদের এটা স্বীকার করা উচিত। একদিকে আপনি বলবেন যে আমি ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে চাই, অন্যদিকে আপনি তো যা করছেন সেটা তো আমাদের মতন, বিএনপির মতন, এনসিপির মতন, গণ অধিকার পরিষদের মতন। মানে আমি যদি আমার অবজারভেশন, আমার কাছে এইটাই মনে হয়েছে। এক, দ্বিতীয়ত মাহফুজ আলমের যে পোস্টের কথা বললেন, তার পোস্টটা আমার কাছে ভালো লেগেছে, অন্যের কাছে কেমন কি লেগেছে আই ডোন্ট নো। তার অনেক সমালোচনা আমি করেছি, আদিব জানে, অনেক সমালোচনা করেছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে তিনি নতুন কোনো চিন্তার কথা বলছেন, যে যারা নতুন রাজনীতিতে তাদের উচিত নতুন চিন্তা করা। কেন জামাতপন্থী হইতে হবে, কেন বিএনপিপন্থী হইতে হবে? একটা জিনিস খেয়াল করবেন যে বাংলাদেশে যারা আসলে নতুন রাজনীতি করতে চায়, কাউকে বলা হচ্ছে বিএনপি, মানে বিএনপির ফ্রেমের মধ্যে আটকে দেওয়া হচ্ছে, আবার কাউকে জামাতের ফ্রেমের মধ্যে আটকে দেওয়া হচ্ছে। মানে নতুন সম্ভাবনাকে নানান ফ্রেমে আটকে দিয়ে মূলত এই নতুন সম্ভাবনাকে নষ্ট করা হচ্ছে। মাহফুজ আলম যেটি বলেছেন, আমার মনে হয় যে নতুন যে দলগুলো গঠিত হয়েছে, হতে পারে সে এনসিপি, হতে পারে অন্য কোনো দল। আপনি নিশ্চয়ই জানেন শুধুমাত্র এনসিপি নতুন দল না, নির্বাচন কমিশনে অসংখ্য নতুন দল কিন্তু আবেদন জানিয়েছে। সেক্ষেত্রে তিনি সবার প্রতি আহ্বান রাখতে পারেন। হ্যাঁ, ওই যে অনেকগুলো নিবন্ধন পাইলো না, নতুন বলতে যে এখনো তো নিবন্ধন মনে শেষ হয়নি, এখন যারা আপনার মানে নিবন্ধনের জন্য আবেদন করেছে অধিকাংশই কিন্তু নতুন দল। তো সেক্ষেত্রে 147 আবেদন করেছে, সবাই তো আর নিবন্ধন পাচ্ছে না। আমি সেটাই বলতেছি, সেক্ষেত্রে শুধুমাত্র এনসিপি কে ইঙ্গিত করেই বলেছে এটা আমি মনে করি না। হতে পারে এনসিপি, আবার না হতে পারে, তবে তার যে চিন্তা, এটাকে আমি পজিটিভ ভাবে দেখি, যে সবাই কেন মওদুদিবাদী হইতে হবে, সবাই কেন মানে আপনার জিয়া রহমানের আদর্শ মানতে হবে, সবাই কেন ভাসানীর আদর্শ মানতে হবে, সবাই কেন শেখ মুজিবের আদর্শ মানতে হবে। আমার তো একটা আলাদা ভিশন থাকতে পারে, আলাদা রাজনীতি থাকতে পারে, নতুন চিন্তা থাকতে পারে, সেই কথাই তিনি ইঙ্গিত করেছেন। দ্বিতীয়ত আরেকটু বলি, জি, যে আমি আপনার কাছে যেটা জানতে চাচ্ছিলাম, গণ অধিকার পরিষদ কি আসলে জামাত বা খেলাফত মজলিস এদের সাথে কোনো জোট করছে?
কারণ যুগপৎ আন্দোলনের একটা কথা আমরা শুনছি 4টা দাবিতে। দেখেন, যে পত্রিকা এই সংবাদটি প্রকাশ করেছে সেই পত্রিকার পক্ষ থেকে আমাকে ফোন করা হয়েছিল এবং আমার বক্তব্য নেওয়া হয়েছিল। আমি পরবর্তীতে যখন দেখলাম যে আমার বক্তব্য নাই, শুধুমাত্র আদিবের বক্তব্য, তা আমি তো আসলে বিব্রত হলাম। দ্বিতীয়ত আমি রাতে আবার সাংবাদিককে জানিয়েছি, ভাই আমার বক্তব্য তো নিয়েছিলেন, কিন্তু আমি তো আমার মানে কোনো কিছু দেখছি না। তো আমার বক্তব্য যদি আসতো তাহলে গণ অধিকার পরিষদের অবস্থানটা ক্লিয়ার হয়ে যেত এবং গণ অধিকার পরিষদের নামটা সেখানে আসতো না। আশা করি আপনি আমার উত্তর পেয়ে গেছেন। আমি যদি আরও খোলামেলা বলি, বিএনপির সাথে আমাদের সম্পর্ক আছে, জামাতের সাথে আছে, এনসিপির সাথে আছে, ইসলামী আন্দোলনের সাথে আছে। আমরা আসলে বিভাজনে বিশ্বাস করি না। এই মুহূর্তে যে কোনো যুগপৎ আন্দোলন মানে বিভাজন। গণ অধিকার পরিষদ ঐক্যের পথে। আজকেও দেখেন, আজকে তো প্রধান উপদেষ্টা সকল দলকে নিয়ে বসেছে। তিনি নিজে বলেছেন যে আপনারা এখানে যারা আছেন এই গোল ঘরের মধ্যে সবাই এক এবং ঐক্যবদ্ধ থাকেন। আপনারা যদি বিভাজিত হন তাহলে কিন্তু ফ্যাসিবাদ ফিরে আসবে। এখন আপনি আমাকে বলেন যে গণ অধিকার পরিষদ কি ঐক্যের পথে যাবে, নাকি ওই যুগপথের পথে গিয়ে এই টেবিলে যারা আছে তাদের সাথে থাকবে আর ওই টেবিলে যারা আছে তাদের সাথে থাকবে না? আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমরা শাহবাগে একটা সংহতি সমাবেশ করেছি, নুরুল হক নুরের উপর যে হামলা হয়েছে সেটাকে কেন্দ্র করে। সেখানে কিন্তু আমরা সবাই হাতে হাত রেখে আমরা ওয়াদাবদ্ধ যে আমরা এক থাকবো, একতাবদ্ধ থাকবো। সেখানে কিন্তু আদিব আমার সাথে নিজে ছিল, বিএনপির প্রতিনিধি, জামাতের প্রতিনিধি, ইসলামী আন্দোলনের প্রতিনিধি। গণ অধিকার পরিষদ একতায় বিশ্বাস করে, গণ অধিকার পরিষদ মনে করে এই যে অভ্যুত্থান হয়েছে, অভ্যুত্থানের পরে আমরা যে আসলে পরিবর্তনটা করতে পারলাম না, এর মূল কারণটা হলো আমাদের মধ্যে বিভাজন। আমরা যদি শুরু থেকে এক থাকতাম তাহলে আজকের এই বিভাজনের দায়টা কার, এটা নিয়ে কিন্তু দীর্ঘদিন আলোচনা হচ্ছে। আমরা সবাই বলছি যে বিভাজিত একটা রাজনীতির দিকে আমরা যাচ্ছি বা এখনো রয়েছি। এই বিভাজনটা আসলে কিভাবে দূর করা যায়, আমি একটু ডক্টর নেহরিন আপনার কাছে জানতে চাই। যে প্রধান উপদেষ্টা কথা বললেন আজকে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে নতুন বাংলাদেশ বিনির্মাণে রাজনৈতিক দলগুলোকে সমঝোতায় আসতেই হবে। এক্ষেত্রে আসলে সমঝোতায় যাওয়ার বাধাটা কোথায়? আমি তো আসলে বাধা তো উনার মুখের কথাই তো কোনো বাধা নাই, কিন্তু ওই টেবিলে যারা বসে থাকে, রাশেদ যে কথাটি বললেন যে যারা বসে আছেন তারাই যদি মানে তারাই তো আমাদের রিপ্রেজেন্টেটিভ, তাই না, 18 কোটি মানুষের। তো সেই রিপ্রেজেন্টেটিভরা যদি একই ছায়াতলে দাঁড়াতে পারে সেটা তো আমাদের সবার জন্যই ভালো। কিন্তু আপনি দেখেন বিষয়গুলো কি হয়, ওই ঘরের ভেতরে সারাদিন যারা বসে থাকেন সেখানে এক ধরনের ঐক্যমত্য তৈরি হয়, তারপর বের হয়ে যেই নতুন করে এক একটা ইস্যু আসে। আপনি আজকে দেখেছেন যে জুলাই সনদ নিয়ে জামাতে ইসলামী একটা কথা বলেছেন যে পিসিও নামের একটা অ্যাক্ট 2025 ওনারা বলেছেন যে এখানে জুলাই সনদকে কি করতে হবে, এমন একটা জায়গা দিতে হবে যে যে ইলেকশন করতে চাবেন যারা, তাদেরকে শপথ নিতে হবে যে এই জুলাই সনদকে তাকে মানতে হবে। আপনি যদি না মানেন, এফিডেভিট করে আপনি যদি না মানেন তাহলে আপনি রাষ্ট্রদ্রোহী হবেন। আপনি কি আবারও মানে শেখ হাসিনা রেজিমকে দেখতে পাচ্ছেন না, যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এইটা বলার আগে এত বিশেষণ দিতে হতো, না দিলে আপনাকে এই করা হবে, জাতির পিতা বলে এত কিছু না বললে আপনাকে রাষ্ট্রদ্রোহী হিসেবে চিহ্নিত করা হবে, এরকম তো হয়েছে। তাহলে কি মানে এটা এমন না যে ঠিক ঘুরিয়ে ফিরে ওই এক ধরনের ফ্যাসিজমেরই প্রতিষ্ঠা করার এক ধরনের বিষয়? কারণ আমার একটা মতামত, যে কথাটি রাশেদ বলল যে সবার কেন একই মতামত হতে হবে, বা যে কথাটা গণতন্ত্রে তো আসলে এটা ইঙ্গিত করে না, আদিব যে কথাটা বললেন যে আমরা কেন সবাই মানে ওদের কিছু হয়তো এনসিপি বিএনপির সাথে মিলবে, কিছু জামাতের সাথে মিলবে, এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু আপনি যদি এই ধরনের একটা অ্যাক্ট করে অর্ডার করে আপনি বলে দেন যে একই মানে রাষ্ট্রদ্রোহী, আপনি বোঝেন যে রাষ্ট্রদ্রোহী শব্দটি কত বড়, তাহলে এই রাষ্ট্রদ্রোহীর গল্প দিয়েই তো 17 বছর নিষ্পেষণের গল্প, তাহলে এর বাইরে কি আমরা বের হব না? আমার যে মতামত, আমার ইচ্ছা হতেই পারে যে আমি এতটুকু মানবো, এতটুকু মানবো না, এতটুকু সহনশীলতা কি আমাদের ভেতরে আসবে না? আমরা কি আবার তাহলে ঘুরে ফিরে ওই একই জায়গাতেই ফেরত যাচ্ছি? কিসের পরিবর্তন তাহলে আমাদের? আমি তো পরিবর্তনের কিছু দেখছি না। যে কথাটি আপনি বলছেন যে আমাদের সবার এক হতে সমস্যা কোথায়, এখন এক হতে সমস্যা হচ্ছে, দেখেন আমি মনে করি যে বিএনপি বলেন বা অনেক রাজনৈতিক দল বা রাশেদরা বা এনসিপি অনেক জায়গাতেই তো অনেক ছাড় দিয়েছেন। প্রথম দিকে কিন্তু অনেকেই রিজিড ছিলেন যে সমস্ত কিছুতে পিআর হতে হবে, কিন্তু দেখেন জামাতে ইসলামী কিন্তু মাঝে মধ্যে ওনারা যখন বের হয়ে আসেন, আসার পরে নতুন একটা ইস্যু আনেন যেটা পূর্বে কখনো ছিল না। তাহলে এটার মানে কি এটাই যে আপনি কোনো না কোনো
কোনোভাবে এই দেশের নির্বাচনকে প্রলম্বিত করতে চান বা কোনো না কোনোভাবে সবাই যাতে ঐক্যমত্য না তৈরি হতে পারে তার একটা পথ তৈরি করছেন। আমাদের আসলে এর শিকড়টা কিন্তু এত সহজ না, এটা গভীরে আপনাকে দেখতে হবে যে এটা কি কোনো রাজনৈতিক খেলা কিনা। তো আমরা আসলে এই খেলার মধ্যে আর থাকতে চাই না। আমাদের মনে হয় যে ইনাফ ইজ ইনাফ, এখন আমাদের আসলে মোটা দাগের একটা ঐক্যমত্যে সবার আসতে হবে। এবং আমি সেটা তো সবাই বলছে, কিন্তু আসতে পারছে না কেন? এটা কি সরকারের কোনো দুর্বলতা রয়েছে না রাজনৈতিক দলগুলোর? আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে যে সরকার কিন্তু দেখেন আজকেও ডক্টর ইউনূস বলেছেন যে নির্বাচন হতেই হবে, উনি হয়তো কোনো ডেট দিচ্ছেন না, কিন্তু একটা পজিটিভ কথা কিন্তু আমরা নির্বাচন নিয়ে শুনছি। তার মানে একজন সরকার প্রধান যখন এতবার বলেন তাহলে নিশ্চয়ই তার এক ধরনের ভালো ইন্টেনশন আছে। কিন্তু আমরা যে রাজনৈতিক দলগুলো ওখানে আছেন তারাই হয়তো তাদের ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য ওই জায়গাটা আসেন না, এবং এটা আসলে খুব সরল কোনো কিছু নয় বলেই আমার বিশ্বাস। আমার বিশ্বাস যে এই জায়গাটাতে তারা ইচ্ছা করেই আসতে চান না। আমি একটু আদিব আপনার কাছে জানতে চাই, আজকে প্রধান উপদেষ্টা আরও একটি কথা বলেছেন যে সমঝোতা বলেন, ঐক্য বলেন আর যাই বলেন, যখন নির্বাচনে যাব তখন একমত হয়ে সবাই যাব, এর মধ্যে কোনো দ্বিমত আমরা রাখবো না। তিনি বলেছেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে, মহোৎসবে নির্বাচন হবে, আগামী নির্বাচনের মাধ্যমে দেশে একটা নবজন্ম হবে জাতির, এটা প্রধান উপদেষ্টা ইঙ্গিত করেছেন। সেই নবজন্মটা আসলে আপনাকে কিভাবে দেখতে চান, এনসিপি এবং ওই নবজন্মের পরে আপনাদের দলের অবস্থানটা আসলে কোথায় থাকবে? ধন্যবাদ আপনাকে আবার এবং আমার সাথে যারা সহ আলোচক আছেন। প্রথমত বিষয় হচ্ছে যে এটা শুধু নির্বাচনের মাধ্যমেই নবজন্ম না। আমি বাংলাদেশের বিগত হিস্ট্রিটা এভাবে দেখি যে 2015 সালের পর থেকেই বাংলাদেশের একটা নবজন্ম শুরু হয়েছে। এটা রাজনৈতিকভাবে একটা নতুন প্রেক্ষাপট, নতুন শক্তির একটা শুরু হয়েছে, যেটা চূড়ান্ত রূপ হয়েছে আপনার সর্বশেষ পরিপ্রকাশ হয়েছে 2024-এর গণ অভ্যুত্থান। তো ফলশ্রুতিতে এই যে দীর্ঘদিনের 10 বছরের যে একটা নতুন ডাইমেনশন, আপনি যদি বাংলাদেশের বিগত সময়গুলো দেখেন, 111 আসার পরবর্তীতে যখন 14তে এসে একতরফাভাবে 153 জন এমপিকে আওয়ামী লীগ হচ্ছে একেবারে বিনা ভোটে, বাংলাদেশ এইটা প্রথম এইরকম নজির দেখেছে। এবং এরপরে বিএনপি সহ সব দলগুলো আন্দোলন দিছে, আন্দোলন 2 মাস 3 মাস চলছে। সে আন্দোলন আবার বিএনপিকেই ব্লেম করে হচ্ছে চরম দমন নিপীড়ন এবং জামাতের জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে একটা প্রসেসে। তো এরপরে কিন্তু আমাদের যে জেনারেশন এবং পুরো জাতি কিন্তু একটা আশাহীন হয়ে পড়ে যে এরপরে কি, এটা তো হচ্ছে না, নির্বাচনই হচ্ছে না। কারণ 14 আপনি দেখছেন যে 4টা সিটি কর্পোরেশন নির্বাচন দিয়েছিল, 4টায় ভূমিদোষ বিএনপি জিতছিল। এরপরে দেখছে যে ওই নির্বাচনও আর হচ্ছে না। এরপর আপনি দেখবেন যে যতগুলো আন্দোলন হয়েছে, স্টুডেন্ট মুভমেন্ট হয়েছে, এই মুভমেন্টগুলো কিন্তু আর কোনো রাজনৈতিক দল এবং রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতৃত্বে কিন্তু আর হতে পারে না। 15 সালে প্রথমে ভ্যাট বিরোধী যে আন্দোলন, 18 সালে কোটা সংস্কার এবং সড়ক, কোনো ছাত্র সংগঠন বলতে পারবো না যে আমার এটার ফুল কেন, একেবারে সাধারণ স্টুডেন্ট। এবং সর্বশেষ ফ্যাসিবাদের পতনটা কিন্তু এই একটা নিরপেক্ষ ব্যানারের মাধ্যমে কিন্তু ঘটতে হয়েছে। কারণ তার আগেও ধরেন যুগপৎ আন্দোলন একসাথে 64 দল, ইভেন তখন আমিও গণ অধিকার পরিষদ ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক ছিলাম। আমাদের নেতৃত্বে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য হয়েছে 16টা ছাত্র সংগঠন নিয়ে। তো ফলশ্রুতি যেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ একটা আশাহীনতার মধ্যে একটা নতুন কিছু করতে চাচ্ছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে রিডিংটা বাংলাদেশের এখনও পলিটিক্যাল পার্টিগুলো করতে পারে না, যে আগে যেটা হচ্ছে শিক্ষার্থী বলতে শুধু ঢাকা, জাহাঙ্গীরনগর বা কিংবা পাবলিক বিশ্ববিদ্যালয় বলতো যে এইখানের একটা মুভমেন্টটা হচ্ছে। কিন্তু বাংলাদেশের যেটা হাসিনা যে উন্নয়নের ক্ষেত্রে একটা জিনিস এখানে একটা ঘটছে, সেটা হচ্ছে যে ঢাকার কিছু অংশ বা বাংলাদেশে কিছু মানুষ মিডল ক্লাস থেকে একটু আপার মিডল ক্লাসে গেছে, যেটা নজিরটা আপনি দেখবেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর যে 50-60টা ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকায় যে ভালো হচ্ছে, এই শিক্ষার্থীরা কিন্তু একটা নতুন ডাইমেনশন নিয়ে আসছে। আন্দোলন বলেন, সংগ্রাম বলেন, এবং তাদের সোসাইটির প্রেজেন্সটা একটা নতুন ডাইমেনশন আছে। ফলশ্রুতিতে এই যে 10 বছরের যে একটা জেনারেশন আকারে যে উত্থান, সেইটা উত্থানই একটা নবজন্ম বাংলাদেশের, যেটা কি আমরা এইভাবে দেখি। এখন এই নবজন্মের একটা রূপ তো আমাকে দিতে হবে, পথরেখা দিতে হবে, যেটার মাধ্যমে আসলে এটা একটা পরিণতির দিকে যাবে। সেই জায়গা থেকে
আমরা মনে করছিলাম, আমরা বারবার বলছিলাম যে এইটার মানে নতুন পরিণতিটা হচ্ছে বাংলাদেশের জন্য একটা নিউ কনস্টিটিউশন, নতুন সংবিধান, যেটা কিন্তু আমরা এই সনদের পরবর্তীতে আমরা দাবি করেছিলাম যে আমাদের যে 1 মাস পদযাত্রা হয়েছে সেখানে আমরা বলেছিলাম যে বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে জুলাই পদযাত্রা, এবং এখনও আমাদের উপজেলা পর্যায়ে উঠান বৈঠক চলছে, উঠানে নতুন সংবিধান। তো এখন জুলাই সনদ যেটা আসছে, এইখানের মূল কাঠামোগত জায়গায় যে পরিবর্তন 3 থেকে 4টা, সেই জায়গাটায় কিন্তু আমরা দেখেছি যে বিএনপির পক্ষ থেকে একটা বড় ধরনের নোট অফ ডিসেন্ট আছে, এবং নারীদের ক্ষেত্রেও একটা আমাদের প্রস্তাবনা ছিল, সেখানেও অধিকাংশ দলই আলাদা দ্বিমত দিয়েছে। তো আমরা মনে করি যদি জুলাই সনদের বিএনপির ক্ষেত্রে যদি এই নোট অফ ডিসেন্টটা যদি মিনিমাম যদি তারা করে, মানে ওটার কি বলে উঠায় নেয়, তাহলে এটা আসলে সত্যিকারই একটা নবজন্ম হবে। আর যদি যেহেতু তারা দল বড়, তাদের স্টেট পাওয়ার বেশি, তাদের এস্টাবলিশমেন্ট তাদের হাতে, গভর্নমেন্টের তাদের প্রভাব অনেক বেশি, তাহলে এইটা হয়তো ধরেন কিছুটা একটু মানে কাঠামোগত, মানে একটা দেশের মানে নবজন্ম হইতে হলে তো আপনার অনেকগুলো লাগবে, একটা রাজনৈতিক পরিবর্তন লাগবে, সাংস্কৃতিক পরিবর্তনটা সময় সাপেক্ষ, এটা প্রিপারেশন লাগে। কারণ অনেকে দেখবেন, আমি একটা এখানে খুব বড় আকারে বলি যে গত 15 বছর বাংলাদেশের কোনো রাজনৈতিক দল কোনো প্রস্তুতি নিয়েছে? আওয়ামী লীগের রেখে যাওয়া যত প্রতিষ্ঠান, যত কিছু আছে, সব কিছু আপনি শুধুমাত্র হাসিনা সরে গেছে আর আপনি আশা করতেছেন যে আপনি তেঁতুল গাছ থেকে আম পাবেন। আপনি জাস্ট, আমি মিডিয়ার ক্ষেত্রে বলি, আপনি যখন মিডিয়া আছেন, এই যে 30টা মিডিয়া ফ্যাসিবাদের সময় এটা বেড়ে উঠছে, 30টা মিডিয়া 30 জন সম্পাদক কিংবা সিইও যারা ছিলেন এই দায়িত্বে, এই 60 জন কি বিএনপি বলতে পারো 20টা লোক তো প্রস্তুত করতে পারে না। বরঞ্চ দেখছি বিএনপির সাংবাদিক নেতা যে ছিলেন তিনি ভেঙে গিয়ে হচ্ছে আরেকটা রাজনৈতিক দল করে ফেলছেন, মানে 7ই জানুয়ারি আগে। ফলশ্রুতিতে যেটা হচ্ছে, এখানকার রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদের সময় কোনো রাষ্ট্র গঠনের কোনো প্রস্তুতি নেয় নাই, কোনো ধরনের সে নতুন চিন্তা করে নাই। কারণ এটা দুইটা হইতে পারে, একটা হইতে পারে ফ্যাসিবাদের এত বেশি ছিল যে সে চিন্তা করার জন্য স্কোপ পায় না, আবার একই সাথে এইটাও স্বীকার করতে হবে যে শুধু আপনি ফ্যাসিবাদের উপর চাপায়া দিয়া আপনি বলবেন, কারণ রাজনৈতিক দল মানে আপনাকে নতুন চিন্তা করতে হবে, সময়ের পরিবর্তনের সাথে নতুন করে ভাবতে হবে, নতুন করে মেনে নিতে হবে। এইটারও আমার কাছে মনে হয় রাজনৈতিক দলগুলো একটা বড় ধরনের ঘাটতি ছিল। ফলশ্রুতিতে সেই ঘাটতি তো এই জায়গা থেকেই আমরা মনে করি যে নতুন যে রাজনৈতিক যে প্রেক্ষাপট, এই এনসিপির সম্ভাবনা এবং ভবিষ্যৎ এই জায়গাটায়, আমরা সেই জায়গাটাই। কিন্তু সেই ফ্যাসিবাদের ভিতরে থেকেই তো বিএনপি 31 দফা দিল। আমি যদি রবিউল ভাই আপনাকে বলি যে আপনারা কি আসলে প্রস্তুত ছিলেন না? ফ্যাসিবাদীর পতনটা কেন প্রয়োজন হলো? আমরা তো এটাকে এইরকম একটা দানবীয় সরকারকে ফ্যাসিবাদী সরকারে পরিণত করলামই তো আমরা। আমাদের ভিশন 2030 চলে গিয়েছে নাকি? 30কে অতিক্রম করেছে? 30 সালকে অতিক্রম করেছেন নাকি? আপনি কথা বলছেন 25-এ বসে। তো ভিশন 2030 পর্যন্ত বিএনপি কি করবে সে করণীয় নির্ধারণ করে জনগণের কাছে অঙ্গীকার করেনি। তার আলোকে প্রথমে 27 দফা, পরে ঐক্যবদ্ধ রাজনৈতিক দলগুলির সাথে আলোচনা করে 31 দফা চূড়ান্ত করে জনগণের কাছে অঙ্গীকার করেনি। এখন ধরেন কেউ নবজন্ম চাচ্ছে, আর আমরা পুনর্জন্ম বলছি। বুঝতে পেরেছেন? আপনি 53 বছর 54 বছর অস্বীকার করবেন? তা পুনর্জন্ম চাইলে অসুবিধা কোথায়? পুনর্জন্ম বেটার নাকি নবজন্ম বেটার? কোনটা বেটার? আপনি এই 54 বছর অস্বীকার করতে পারবেন না, আপনার রাষ্ট্রের একেবারে কাঠামোকে অস্বীকার করতে পারবেন না। রাষ্ট্রের 3টি প্রতিষ্ঠান রাখতে হবে, সাংবিধানিক প্রতিষ্ঠান রাখতে হবে, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান রাখতে হবে, পার্লামেন্ট রাখতে হবে, গণতন্ত্র রাখতে হবে, সরকার রাখতে হবে। তো সেটা যদি রেখে আপনি ওই যে বললেন পুনর্গঠন, যেটা মাহবুব সাহেব বলেছিলেন, পুনর্নির্ধারণ বা পুনঃপ্রতিষ্ঠা করেন, সেই জায়গায় তো আমরা আছি। সাংবিধানিক সংস্কারের 19টি জায়গায় ম্যাসিভ সংস্কার হিসেবে চিহ্নিত করা হয়েছে, 2টিতে মাত্র নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে। তাও কিন্তু না, পরিপূর্ণ নোট অফ ডিসেন্ট বললেও ভুল হবে। মানে একটা জায়গায় দ্বিমত, প্রায়োগিক দিকটা কি হবে, সেই জায়গায় আমরা মনে করেছি সংবিধান, সংসদ এবং সরকারের বৃহত্তর স্বার্থে, জাতির বৃহত্তর স্বার্থে ওই জায়গাটা এরকম হওয়া উচিত। এটা একটা রাজনৈতিক দলের অবস্থান। এখন নবজন্ম যারা চায়, তারা যা যা চাইলো সেটাই ম্যান্ডেটরি হয়ে গেল, সেটাই শিরোধার্য হয়ে গেল। তার জন্য তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজনীতি করে না। এই জায়গাটা তো সমস্যাটা। আপনি প্রয়োজনীয় ঐক্য এবং প্রয়োজনীয় সমঝোতার কথা বলছেন, হয়েছে তো। এর চেয়ে বেশি ঐক্যর কি আর দরকার আছে? সব রাজনৈতিক দল কি এক হবে নাকি? হ্যাঁ, আমাদের প্রধান উপদেষ্টা তার প্রত্যাশা এবং স্বপ্নগুলি যখন বলেন না, একটু আবেগে আর কাব্যিকভাবে বলেন, সেই জন্য উনি বলছেন। হয়তো ওই আপনি যে বাক্য তার ইউজ করলেন যে নতুন করে বাংলাদেশ হবে, গুড, সেটা হবে, নিশ্চয়ই হবে। পার্লামেন্ট যখন কার্যকর হবে,
5 বছর পর যখন নতুন করে তত্ত্বাবধায়ক সরকার বা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে, বিচার বিভাগ ইতিমধ্যে সম্পূর্ণ স্বাধীন হওয়ার পথে। প্রধান বিচারপতি বলছেন যে 80 সংস্কার বিচার বিভাগও অলরেডি হয়ে গেছে, আর একটা সচিবালয় প্রতিষ্ঠিত হচ্ছে 3 মাসের মধ্যে, সেটা হলে প্রায় 100 হয়ে যায়। তো এগুলি হচ্ছে না, হচ্ছে। 84টি বিষয়ে একমত হয়েছি না আমরা? এখন ধরেন এই 84টি বিষয়ও যদি আমরা সনদ আকারে আসি, অঙ্গীকার করি, সেটা রাজনৈতিক অঙ্গীকার বলেন, সাংবিধানিক অঙ্গীকার বলেন, জাতীয় যদি বলেন মানে সমঝোতা বলেন, তো সেটা তো যথেষ্ট। এবং তার প্রয়োগিক দিক নিয়েও কিন্তু আজকে অনেক অগ্রসর। এবং আমরা বলেছি, দেখেন যে সাংবিধানিক সংস্কারের যে জায়গাটা আছে, এটা সংসদ ছাড়া হয় না, এটাই ন্যায্য, এটাই প্রতিষ্ঠিত, এর কোনো বিকল্প নেই। হ্যাঁ, আর বিকল্প যদি আপনি করতে চান, আজকে আমাদের কিন্তু সালাউদ্দিন সাহেব বলেছে, ঠিক আছে, আপনার অ্যাপিলিয়েট বিভাগের একটা রেফারেন্স নিয়ে আসেন, অ্যাপিলিয়েট বিভাগে কি বলে, যে কীভাবে করলে হয়। এখন ধরেন কোনো একটা ব্যক্তি বা গোষ্ঠী চাইলো যে সংবিধানের সব সংস্কার এরকম একটা বিশেষ আদেশ দিয়ে করে ফেলতে হবে, সেটা জাতির জন্য কল্যাণ হবে কিনা, আগামীতে চ্যালেঞ্জ হবে কিনা, কোনো বাজে দৃষ্টান্ত প্রতিষ্ঠিত হবে কিনা ভবিষ্যৎ বাংলাদেশের জন্য, সেটা তো বাবার দায়িত্ব রাজনৈতিক দল হিসেবে বিএনপি আছে এবং জাতির আছে, এবং আমরা সেটাকে রিপ্রেজেন্ট করতে চাই। আমরা আবারও বলছি যে জনগণের ক্ষমতায়ন, গণতন্ত্র, জবাবদিহিমূলক সরকার, দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করবার ক্ষেত্রে যা যা প্রয়োজন সবই বিএনপির অঙ্গীকার, এবং এর সবাই আগেই বিএনপি অনুধাবন করেছে। সেই জন্য আওয়ামী লীগের প্রায় 2 বছর ক্ষমতায় থাকাকালীন 31 দফা বিএনপি ঘোষণা করে অঙ্গীকার করেছে জাতির জন্য। তো এখন সেটাকেও হ্যাঁ, এনসিপি বলছে তাদের কিছু দাবি আছে, আমি স্বাগত জানাই, এবং তারা সেই দাবিগুলিকে নিয়ে জনমত গঠন করুক, উঠোন বৈঠক করুক। তারপর ধরেন নির্বাচন ইশতেহারে নিয়ে আসুক, আগামী জাতীয় নির্বাচনে তরুণদের দল এবং নতুন বাংলাদেশ জন্ম দিবে তারা, নতুন নেতৃত্ব দেবে তারা। আমার সন্তান এনসিপি করতে পারে, আমি জানি না, হয়তো এরকম হতেও পারে, করবে, হয়তো করবে। আমি তো বললাম এটা তো অবাধ, রাজনীতি করার সুযোগটা তো অবাধ। সেইটা নিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে এসে আপনারা করেন, তাতে যেটা হবে গণতন্ত্র, আমাদের সংবিধান, এর যে ধারাবাহিকতা প্রয়োজন রয়েছে রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে। আজকে ধরেন সংবিধান আমি করব, আমি কিছু আইন করব, সংবিধান আইন সবই তো পরিবর্তন। ক্ষমতা যাওয়ার পরে আপনারা সবগুলো বাস্তবায়ন করবেন কিনা সেই ব্যাপারে আস্থা কিন্তু অনেকেই রাখতে পারছে না এনসিপির। আমি একটু আপনাকে আমি এই জায়গাটায় আসবো, আমি একটু রাস্তা আপনার কাছে জানতে চাই, যে কোনো জন্মের ক্ষেত্রে কিন্তু একটা ব্যথা হয়, এই নবজন্মটা কি আমাদের খুব বেশি ব্যথা দিচ্ছে? একটু যদি আমি আসবো আপনার কাছে, আমি একটু রাস্তা আপনার কাছে 30 সেকেন্ড যদি আপনি শুনেন, সেটা হচ্ছে যে বিএনপির ওই টোটাল যে 84টা সরকার থেকে করছে, এখানে মোটামুটি 75-76টা পর্যন্ত সবাই এক। বিএনপির থেকে 4টা আর কি, মোট 7টায় আর কি একটু আপত্তি দেওয়া হয়েছে, যেখানে 2টাকে আমরা খুবই ফান্ডামেন্টাল ধরতেছিলাম, যে একটা হচ্ছে আপনার উচ্চকক্ষে পিয়ারটা, আরেকটা হচ্ছে আপনার ওই যে প্রধানমন্ত্রী থাকাকালীন একই সাথে দলীয় প্রধান থাকা, সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলোর নিয়োগ, সেটার জন্য আমরা বলছিলাম যে একটা কমিটি থাকবে। সেক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে এটা নোটিশ, মানে 3-4টা জায়গায় আর কি মূলত সাংবিধানিক প্রতিষ্ঠানের 2টা জায়গায় কিভাবে হবে সেটা একমত হওয়া গিয়েছে সবাই চেয়ে। আর যে 3টি জায়গা আছে সেটা বলা হয়েছে যেটা সাংবিধানিক কমিশন করে একটা আইন প্রয়োগ করে করা হবে। আইন প্রয়োগ করে করার জিনিসটা বেশি কার্যকর হবে এই কারণে, কারণ সরকারকে কিন্তু ফাংশন করতে হবে। আমরা সবসময় ধরে নিচ্ছি একটা সরকার হবে জনগণের ভোট, এটা আমরা চাচ্ছি, প্লিজ আমি সময় নিয়ে নিলাম, কিন্তু ধরে নিচ্ছে সরকারটা স্বৈরাচার। খেয়াল করে দেখেন, আমরা চাচ্ছি জনগণের ভোটে নির্বাচিত একটা অবাধ সরকার, সেটা এনসিপি হোক, বিএনপি হোক, জামাত হোক, গণ অধিকার পরিষদ হোক, চাচ্ছি। কিন্তু এটা আবার কল্পনায় ধরে নিচ্ছে স্বৈরাচার, তাকে কিভাবে ক্ষমতাহীন করা যায়। এখন ধরেন জনগণের ম্যান্ডেট দিয়ে সরকার নির্বাচিত করবে, সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জনগণের প্রত্যাশা সরকারের কাছে থাকবে। সেই সরকারটা যদি ফাংশন না করে, তারপর 5 বছর পর তাকে যদি কাঠগড়ায় আপনি দাঁড় করায় দেন, সে যদি কাজ করতে না পারে, সে যদি জন আকাঙ্ক্ষা পূরণ করতে না পারে, তাহলে তো সেটা একটা রাজনৈতিক দলের প্রতি অবিচার। সেই জায়গায় যেন আমরা না নিয়ে যাই, মানে দলটাকে এবং সরকারটাকে, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। কারণ দল এবং সরকার এবং রাজনীতি কিন্তু জনগণের কল্যাণটা নিশ্চিত করবে। কোনো আবেগ, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ধারণাপ্রসূত চিন্তা দিয়ে কিন্তু রাষ্ট্র চালানো যাবে না। সেই জায়গায় যেন আমরা সজাগ হই, সজাগ থাকবে। মানে রাশেদ, আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে এইবারের নবজন্মটা কি আসলে খুব বেশি ব্যথা দিচ্ছে আমাদের? কাদের নবজন্ম? যে নবজন্মের কথা প্রধান উপদেষ্টা বলছেন একটা নির্বাচনের পরে নবজন্ম, প্রধান উপদেষ্টার কথা বলছেন। প্রধান উপদেষ্টা যা বলেছেন আমি শুনেছি, তার বক্তব্য তো খারাপ ছিল না। তিনি যেটি বলেছেন যে আমাদের সবাইকে এক থাকতে হবে, এবং আমরা যখন নির্বাচনে যাব সেই সময় আমাদের ভিতরে কোনো বিভাজন থাকবে না। আমরা ঐক্যমতের ভিত্তিতে নির্বাচনে যেতে চাই।
যাতে করে এই নির্বাচনটা সবার কাছে উৎসব মুখর মনে হয়। তিনি পজিটিভ কথা বলেছেন এবং এই কথাগুলো তো আমরা এখানে যারা আছি আমরা সবাই বলছি। দেখেন, আমাদের ভিতরে মতের পার্থক্য না থাকলে তো আমরা এখানে 4 জন 4 টেবিলে বসতাম না, হয়তো আমাদের এই 4 জনের একজন প্রতিনিধি এখানে আসতো। আমাদের ভিতরে ভিন্ন মত আছে, এই জন্য আমরা 4 জন, এটা মানতে হবে। এখন যারা মনে করছে যে আমাকে পুরোপুরি একমতে আসতে হবে, হ্যাঁ শুনতে ভালো লাগে কিন্তু বাস্তবতা কঠিন। আমি যেমন ঐক্যের কথা বলছি, শুনতে খুব ভালো লাগে, কিন্তু আদৌ কি আসলে আমি সবাইকে নিয়ে একটা জায়গায় আসতে পারবো না। তবে কিছু কিছু জায়গায় আমাকে অবশ্যই ঐক্যমতে আসতে হবে দেশ এবং জনগণের কল্যাণে। যেমন ফ্যাসিবাদ ফিরবে কি ফিরবে না, ফ্যাসিবাদের দশরদের বিরুদ্ধে আমাদের অবস্থানটা কি হবে, এক। দ্বিতীয়ত, সেই ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে আবার ফিরে আসবে কিনা, এরকম অনেকগুলো বিষয়ে কিন্তু আমরা একমত ইতিমধ্যে হয়েছি। এখন যেটি হচ্ছে, বিএনপির এক ধরনের এজেন্ডা আছে, কর্মসূচি আছে, আদর্শ লক্ষ্য উদ্দেশ্য আলাদা। ঠিক আমরা যারা এই প্রজন্মের দল, হয়তো বিএনপির সাথে আমার অনেক কিছু মিলছে না, এখন তাই বলে কি আমি বলবো যে বিএনপিকে নাই করে দিতে হবে? হ্যাঁ, বিএনপি তার আদর্শকে কেন্দ্র করে যদি জনগণের ম্যান্ডেট পায় ভালো, আর আমি যদি ভিন্ন কোনো আদর্শ সামনে এনে, নতুন কিছু সামনে এনে আমি জনগণের ম্যান্ডেট পাই, সেটা আমার জন্য ভালো। এখন রাজনীতিতে এই প্রতিযোগিতা থাকবে। এখন এই প্রতিযোগিতা যদি আপনি বন্ধ করতে চান, তাহলে তো ওই হাসিনার মতন আবার আমাদের সবাইকে হইতে হবে। তো আমরা তো ওই হাসিনার স্টাইলের রাজনীতি আর করতে চাই না। ঠিক প্রধান উপদেষ্টা সেটাই বলেছেন যে আমাদেরকে অবশ্যই এক থাকতে হবে যাতে করে ফ্যাসিবাদ না ফিরে আসতে পারে, আর এই জন্যই দরকার সংস্কার। দেখেন, এই যে এত মানুষ জীবন দিল, এত রক্ত, এত প্রাণহানি হলো, এখনো পর্যন্ত কিন্তু বিদেশে অনেকে চিকিৎসা নিচ্ছে। আমাদের দলের 2 জন তারা থাইল্যান্ডে চিকিৎসার জন্য গিয়েছিলেন, একজন আজকে ফিরেছে, এখনো পর্যন্ত আরেকজন কিন্তু থাইল্যান্ডে রয়েছে। তো এই যে মানুষগুলো যাদের অঙ্গহানি হলো, এদের প্রত্যাশা কি? আমি এদের সাথে কথা বলেছি, এরা বলেছে যে বাংলাদেশকে এমনভাবে গঠন করতে হবে যাতে করে এই দেশে আর কোনো স্বৈরাচারের জন্ম না হয়, এই দেশে আর কোনো হাসিনা জন্ম না নিতে পারে। এই প্রত্যাশা তো জনগণের। এখন বিএনপি কি হাসিনা হইতে চায়, এনসিপি কি হাসিনা হইতে চায়, গণ অধিকার পরিষদকে হাসিনা হইতে চায়? এই বাংলাদেশে আমরা সবাই সংস্কারের কথা বলছি, হয়তো সংস্কারের মধ্যে আমাদের কিছুটা মতপার্থক্য থাকতে পারে। রবিউল ভাই যদি বললেন যে আমরা 22 সাল থেকে আমরা বিএনপি সহ অনেকগুলো দল আমরা একসাথে যুগপৎ আন্দোলন করেছি, তখন কিন্তু আমরা জাতির সামনে 31 দফা সবাই আমরা দিয়েছি, সেটা কিন্তু সংস্কারের। মানে হাসিনার পতন এই 24 সালে হবে কি না হবে এটা তো আমরা কেউ জানতাম না, কিন্তু আমাদের কাছে মনে হয়েছে সংস্কার হইতে হবে, এক। দ্বিতীয়ত হলো, আমরা আমাদের দল গণ অধিকার পরিষদ 2021 সালে যখন গঠন করি, তখন কিন্তু আমরা এই কথাগুলো বলেছি যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ক্ষমতার মধ্যে ভারসাম্য আনতে হবে, এই সংবিধানকে সংস্কার করতে হবে, এবং একই সাথে আপনার বাংলাদেশে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ এই কথাগুলো এখন যে আলোচনাগুলো হচ্ছে, ঐক্যমত কমিশন যে বিষয়গুলো নিয়ে কথা বলছে, এগুলো আমরা 21 সালে দিয়েছি। তার মানে কি? তার মানে রাজনীতিতে যে সংস্কারের আলাপ, এই ক্ষেত্রে গণ অধিকার পরিষদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। হ্যাঁ, পরবর্তীতে আমরা যুগপৎ আন্দোলন করেছি, আমরা একসাথে দিয়েছি 22 সালে, কিন্তু 21 সালে কিন্তু গণ অধিকার পরিষদ দিয়েছে। এই সংস্কারের আলাপটা আরো কিছু সংগঠন কিন্তু দীর্ঘদিন ধরে করছে, আজকে সেইটার পূর্ণ মাত্রা যোগ হয়েছে। সেই জায়গা থেকে প্রধান উপদেষ্টা বলেছেন যে পুনর্জাগরণ, নবজাগরণ, এই শব্দগুলোকে আমি খুব পজিটিভ ভাবে দেখি। দেখেন, আমি আরো কিছু বিষয়ে বলি। আমরা যে আজকে সংস্কারের কথা বলছি, আমরা যে বিচারের কথা বলছি, দেখেন আমি যেটি বলছি সেটি হলো হাসিনার পতন হয়েছে, এটা সবাই স্বীকার করি। হাসিনার পতন হলেও ফ্যাসিবাদের পতনটা হয় নাই। আপনি আওয়ামী লীগের যে ব্যবসায়িক কাঠামো, অর্থনৈতিক যে সিস্টেম, সেটা ভাঙতে পেরেছেন। সচিবালয়ে আওয়ামী লীগের জয় জয়কার, সচিবালয়ে যে সকল আওয়ামী সুবিধাভোগীরা ছিল তাদেরকে আপনি সংস্কার করতে পেরেছেন, মানে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পেরেছেন? পারেন নাই। পুলিশের সংস্কার হয়েছে, র্যাবের হয়েছে, বিজিবির হয়েছে, হ্যাঁ কিছুটা হয়েছে, যে আগে যেমন গুম করতো, ক্রসফায়ার দিয়ে মানুষকে হত্যা করতো, এই জায়গাগুলো বন্ধ হয়েছে, কিন্তু পুলিশের ঘুষ খাওয়া কিন্তু বন্ধ হয়নি। পুলিশের মধ্যে যে অনৈতিক আচরণ সেটা কিন্তু বন্ধ হয়নি। এবং বিশেষ করে যারা ফ্যাসিবাদের দোসর, তারা কিন্তু ঘাপটি মেরে বসে আছে চুপ করে। মানে অনেক সময় এরকম হয় না যে চুরি করলে পালিয়ে থাকে, ঠিক একইভাবে পুলিশের মধ্যে যারা গণহত্যা চালিয়েছে তারা কিন্তু চুপ করে বসে আছে, তাদের বিরুদ্ধে আপনি কেন ব্যবস্থা নিতে পারলেন না? বর্বরতম প্রতিশোধ নেয়। হ্যাঁ, এরা যদি আটক করে, এরা যদি সুযোগ পায়, দেখেন নুরুল হক নূরের উপর হামলা হয়েছে না, সেনাবাহিনীর কতিপয় সদস্য, পুলিশের কতিপয় সদস্য। ব্যাপারটা আমি আসবো। আপনি যে বললেন যে ফ্যাসিবাদের পতন হয়নি, সেটা কি আপনাদের এই অনৈক্যের কারণেই কিনা? আমি একটু ম্যাডাম আপনার কাছে একটু জানতে চাই যে আমরা জুলাই সনদ নিয়ে, সংস্কার নিয়ে এত বিতর্ক করছি এবং
মতানৈক্য রয়েছে, এইটার জন্য কি ফ্যাসিবাদ মাঝে মাঝে মাথাচাড়া দিয়ে উঠছে কিনা? যেমন পুলিশ সংস্কার হয়নি, আওয়ামী লীগকে আমরা প্রায়ই দেখছি মাঠে নেমে ঝটিকা মিছিল করতে। শুনেন, মানে এই যে কথাগুলো যে আমরা বলি যে এই কারণেই কি হয়নি, ঐক্য অনৈক্য এটা তো মাত্র 1 বছরের বিষয়। 17 বছর যা রেখে গেছে সেই জঞ্জালকে আপনি এত সহজেই দূর করতে পারবেন না। তো আমি রাশেদের সাথে আরেকটু যোগ করতে চাই যে অনেক কিছুর কথা হচ্ছে, সংস্কার হচ্ছে, এনটিএমসি সেটাকে বন্ধ হয়েছে, জিয়াউল হাসানকে নিয়ে এত কথা হয়, হ্যাঁ, যে এই এনটিএমসি তো এখনো আছে। আমরা শুনেছিলাম পেগাসাস আছে, এই সরকারকে একবারও আমাদেরকে বলেছেন যে এগুলো ব্যবহার করা হয় না। আপনি কি করে জানেন যে আপনার টেলিফোন কলে এখন আড়ি পাতা হয় না? আমরা তো চেয়েছিলাম যে এই সরকার আমাদের কাছে ক্লিয়ারলি বলবে যে আমরা এগুলো করি না, বা এই সরকার কোনোদিন এগুলো করবে না। তার মানে হয়েছে কি, দেখেন, প্রত্যেকটা সরকার প্রত্যেকটা ক্ষমতায় গেলেই মানুষ আসলে কন্ট্রোল ফ্রিক হয়ে যায়, কোনো না কোনো জায়গায় কন্ট্রোল করতে চায় মানুষকে। এই কন্ট্রোলের জায়গাটা কি, আমি মনে করি না যে আদিব যেটি বলেছে যে নতুন সংবিধান, পৃথিবীর অনেক দেশ আছে সংবিধান নাই। আপনি বিশ্বাস করেন সংবিধান আপনাকে কখনো স্বৈরাচারী বানায় না। সংবিধানে কি লেখা ছিল যে আয়নাঘর থাকবে? হয়েছে তো। সংবিধানে কি লেখা ছিল শেখ হাসিনাকে পালিয়ে যেতে হবে? পালিয়েছে তো, তাই না? তার মানে সংবিধান হচ্ছে একটা জাস্ট পাতা, কিন্তু এই সংবিধান যার হাতে আছে সে কতটা মানে চায় যে স্বৈরাচারী হবে কি হবে না তার উপর নির্ভর করে। আমি মনে করি যে হ্যাঁ, ঐক্যমত্যে আসা না আসা বা এই যে আমরা এক ধরনের দোদুল্য মনতায় আছি, সেটা নিয়ে হয়তো অনেক ক্ষেত্রেই সমস্যা তৈরি হচ্ছে। ফ্যাসিজমকে আমরা মোটা দাগে বলে দিচ্ছি যে এই কারণেই ফেরত আসছে, কিন্তু আওয়ামী লীগের যারা ফ্যাসিবাদ ছিলেন, যারা ছিলেন, তারা কি আসলে মানে সমূলে আপনি তাদেরকে নির্মূল করতে পেরেছেন? পারেন নাই তো। এই যে প্রশাসনে বলেন বা যাই বলেন, আপনি দেখবেন যে প্রশাসনে এখন অনেক জামাত এবং আওয়ামী লীগের বি টিম আছে না, এটা কিন্তু আছে, সত্যিই আছে। এখন আপনি এতদিন পর্যন্ত যাদেরকে এখানে রেখেছেন, এটা 17 বছরের একটা জঞ্জাল। আপনি যদি আশা করি যে এটা জাস্ট এই 1 বছরের মধ্যে চলে যাবে না, এটা বহু রূপে ফেরত আসবে। কিন্তু তারপরও আমাদের যেটা করতে হবে যে বৃহত্তর স্বার্থে আমাদেরকে ওই একটা জায়গায় দাঁড়াতে হবে যে পর্যায়ে আসুক না কেন, কোনো না কোনো জায়গায় সব মত তো আর এক হবে না। রাশেদের মতো যে তাহলে তার 4 জন আমরা আসতাম না, তাই না? কিন্তু কিছু ছাড় দিয়ে, এবং আমি মনে করি যে সেই ছাড়টা অনেক জায়গায় এসছে। দেখেন, বিএনপি কিন্তু অনেক জায়গাতে ছাড় দিয়েছে না। বিএনপির সবচেয়ে বড় ছাড় কোনটা জানেন? সেটি হচ্ছে যে পরপর প্রধানমন্ত্রী হওয়ার বিষয়টা, তাই না? এটা কিন্তু বিএনপির জন্য একটা ম্যাসিভ একটা ছাড় না? বা এই যে দেখেন যে জায়গাটাতে বিএনপি ছাড় দেয়নি, আদিব বলছেন যে যে দলীয় প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী হতে পারবেন না। আমি এটা একটু উল্টা, মানে এটা সরি মানে এটা বিষয়টা হচ্ছে যে যখন প্রধানমন্ত্রী হবে তখন উনি একই সাথে দলের প্রধানের দায়িত্বটা থাকবেন, এইটা হচ্ছে হ্যাঁ, দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী হবেন, কিন্তু মানে একই সাথে এই দুটো চলতে পারবে না। কিন্তু আমি তো মনে করি যে যখন একটি দল চলে, এটা ওই দলেরই একেবারে নিজস্ব বিষয় যে ওই দলের প্রধান হিসেবে কে থাকবে। আপনি কি মনে করেন যে ধরুন আমি ধরেই নিলাম যে তারেক রহমান সেই দলের দলীয় প্রধান নয়, কিন্তু ক্ষমতার বলয়ের জায়গায় কিন্তু উনি ঠিকই পাওয়ারফুল থাকবেন। ওই মানে হয়তো ওনার পোস্টই থাকবেন না, কিন্তু ক্ষমতা কিন্তু ওনার থাকবেন। আমি বিশ্বাস করি যে বিএনপি সবাই এটা মেনে নিবে, যে বলে না যে ছায়া হয়ে শ্যাডো পার্লামেন্টের মতো, সেরকমই থাকবে। তো আমি মনে করি যে এইসব জায়গায় এত স্ট্রিক্ট না হয়ে আমাদের আসলে উচিত যে মোটা দাগে যতটুকু সংস্কার হয়েছে এবং যে ঐক্যমতে আমরা পৌঁছাতে পেরেছি, এটাই কিন্তু অনেক বড় মাইল ফলক। এবং এটা দিয়ে কিন্তু আমাদের দেখেন আজকে কিন্তু জুলাই সনদ দিয়ে কিন্তু সালাউদ্দিন সাহেব বলেছেন যে যদি আইনি ভিত্তি আপনারা দেখাতে পারেন তাহলে হবে। তো অনেক জায়গাতে তো হচ্ছে, তাহলে কেন আমরা মানে মোটা দাগে ওটিই বলে দিচ্ছি যে যেগুলোতে বিএনপি একমত হয়নি, বা জামাত বলেন, এনসিপি বলেন, যেগুলোতে মানুষ একমত হয় না সেটা নিয়ে কেন এত বিতর্ক হয়, বা যেগুলোতে মোটা দাগে এত একমত হচ্ছে সেটা কেন মিডিয়া সামনে আনে না? তো তার মানে হচ্ছে কি, পুরো জায়গাতেই বিভাজন তৈরি করার এই যে একটা প্রক্রিয়া আমাদের রন্ধ্রে রন্ধ্রে আছে, এটাই আমাদের করে করে খাচ্ছে এই মুহূর্তে, আমি তাই মনে করি। আমি একটু আদিব আপনার কাছে জানতে চাই যে বর্তমান সরকারের সাংবিধানিক বৈধতা নিয়ে ইদানিং কিছু প্রশ্ন আসলে দেখা দিচ্ছে। এখানে এটা তো গুরুত্বপূর্ণ বিষয় যে দেখেন, যখন 5ই আগস্ট অভ্যুত্থানটা হয়েছে, আমাদের তো এই যে সংবিধান, এই সংবিধানের এই সরকারের কোনো আসলে নাই, মানে অন্তর্বর্তী সরকার বলে কোনো আসলে রূপ কিংবা ধারণা আসলে নাই।
তো ফলশ্রুতিতে কি অভ্যুত্থান যারা করেছে তারা কিন্তু সংবিধিবদ্ধভাবে অভ্যুত্থানটা করে নাই, এটা কোনো দেশেই সংবিধানকে ছুঁড়ে ফেলেছে। মানে এটা হয় না যে আমি গণভবন দখল করলাম, আপনি এবার ক্ষমতা হস্তান্তর করুন, হস্তান্তরের জন্য আপনাকে সময় দিলাম, এরপর আপনি কেন, এটা কিন্তু ঘটে নাই। তার মানে কি হচ্ছে, তারা কিন্তু সংবিধানকে আগেই এক ধরনের হচ্ছে এটাকে হচ্ছে না মানার সেটা কিন্তু মেসেজ দিছে। সরকার যেটা করছে যে সে দেখিয়েছে যে 106 অনুযায়ী হচ্ছে সে হচ্ছে শপথ নিয়েছে, কিন্তু একই সাথে কিন্তু সে যদি আরেকটা বিষয় আছে যে সংবিধানের এখানে বিষয় আছে যে সংবিধান হচ্ছে 7 ধারা মতে যে আপনার জনগণের অভিপ্রায় হচ্ছে সর্বোচ্চ মানে সংবিধান। সরকার যদি ওই ধারা অনুযায়ী যদি আপনার ইয়াটা নিয়ে আসতো, তার পাওয়ারের জায়গাটা ওই ধারায় তো আনেনি, আনে নাই তো, মানে এই জায়গাটা 106 এর মাধ্যমে সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে আসছে। এই জায়গায় সরকারের হচ্ছে মূলত সাংবিধানিক যে জটিলতাটা তৈরি করছে সেটা সরকারের জায়গা থেকে, যে ধরেন সে যে ঘোষণাপত্র যেটা দিয়েছে সেখানেও সে উল্লেখ করছে যে যেহেতু এই অভ্যুত্থানের জনগণ অভিপ্রায় করেছে সাংবিধানিকভাবে নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তরের, তাহলে আপনি তো এটা মানে ঘোষণাপত্রের যে 22 নম্বর যেটা উল্লেখ করছেন, মানে এটা তো কমপ্লিটলি হচ্ছে একটা ভিন্ন জিনিস আপনি উপস্থাপন করছেন যেটা ঘটে নাই। কারণ জনগণ তো হচ্ছে সংবিধিবদ্ধ মানে নিয়মতান্ত্রিকভাবে হচ্ছে তাকে হচ্ছে ম্যান্ডেটটা দেয় না, তাকে খুব ভায়োলেন্টলি দিচ্ছে এবং বিদ্যমান এইটাকে হচ্ছে উৎখাত করে দিছে। তো সেই জায়গায় সে চাইলে কিন্তু সংবিধানের যে 7 যেটা যে জনগণের অভিপ্রায় হচ্ছে আপনার সংবিধানের সর্বোচ্চ জায়গাটা, সেইটাই যদি সে হচ্ছে রেফারেন্স দিয়ে করতে পারতো তাহলে কিন্তু আজকে কিন্তু সরকারের কিন্তু এই জায়গাটা কিন্তু এই জটিলতাটা। এই প্রশ্নটা এই 1 বছর পরে কেন আসলো না, এই প্রশ্ন তো অনেক আগে অনেকে যখন এই দায়িত্ব সরকার থেকে বলা হচ্ছে যে এটা সরকারের কন্টিনিউয়েশন। সেখানে আপনার যেটা হয়েছে যে এই জায়গাগুলোতে সরকার তখন হচ্ছে খুব সিরিয়াসলি বিষয়টা দেখে নাই বা এত দ্রুত জিনিসগুলো ঘটে গিয়েছে। কিন্তু এনসিপি কি মনে করে যে এই সরকার এখন সাংবিধানিক সরকার না? এনসিপির ক্ষেত্রে এনসিপি বারবার বলেছে যে এই সরকার যদি আরো বেশি মানে এখানে এত জটিল একটা প্রক্রিয়া হয়েছে যে তিনি সংবিধানের মধ্যে থেকেও কাজ করতে চাচ্ছেন, আবার মাঝে মাঝে সংবিধানের বাহিরেও তার হচ্ছে অভিপ্রায়ের জায়গাটাতে। সেই জায়গা থেকে আমরা তো মনে করি যে এখানে সংবিধানের মতন করে হয় নাই আসলে সবকিছুটা। তো যদি সংবিধানের মতো করে বা সংবিধানের বৈধতা নাই থাকে, সেই সরকারের কাছে আপনারা এত সংস্কার আসলে কেন চাচ্ছেন? না, এটা তো সরকার হচ্ছে জনগণের এই গণ অভ্যুত্থানের সর্বোচ্চ ম্যান্ডেট নেওয়া সরকার। সরকার শুধুমাত্র সাংবিধানিক মতন করে যে আপনার হচ্ছে নিয়মতান্ত্রিক হবে বিষয়টা তো সেরকম ঘটে না। কারণ আপনি দেখেন যে ফ্যাসিবাদ তো সংবিধানের দোহাই দিয়ে বারবার হচ্ছে তিনি করছেন। 14 সালের নির্বাচন তিনি সংবিধান মেনে করছেন, 18 সালের নির্বাচন তিনি সংবিধান মেনে করছেন। কিন্তু একটা সংবিধান যখন রাষ্ট্রের জনগণের অভিপ্রায় সম্পূর্ণকে সংরক্ষিত করতে পারে না, সংবিধান কি শেখ হাসিনাকে ফ্যাসিস্ট করেছিল কি না সেটাতে তো বিতর্ক ছিল না। এটার উপাদান ছিল, সংবিধান উপাদান ছিল। আপনি সংবিধানের উপাদানটা থাকার ফলে এটা কিভাবে উপাদান ছিল আপনি দেখেন সংশোধনী করছে বাংলাদেশে। না এখানে বাংলাদেশের সকল রাষ্ট্রের পাওয়ার এক ব্যক্তির কাছে চলে যায়, সেটা সংসদে চলে যায় এবং ওই ব্যক্তি একই সাথে একটা দল, যেটাকে আবার আমরা সরকারি দল বলি, সরকারি দল এবং রাষ্ট্র সকল কিছু প্রধানমন্ত্রীর কাছে কক্ষিগত থাকে। ফলে সেই জায়গায় পাওয়ার অফ ব্যালেন্সের জায়গা থেকে কিন্তু এখানে অনেকগুলো উপস্থাপন করেছে যে সংসদ তাহলে দ্বিকক্ষ বিশিষ্ট হোক, সংসদ হচ্ছে আপনার দ্বিকক্ষ বিশিষ্ট হলে সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তনের জন্য সেখানে সরকার। এখানে আপনাকে ছোট্ট একটা প্রশ্ন করি, এই সংবিধান আরোকেই 91 সালে সরকার গঠিত হয়েছিল। এই সংবিধান 91 সালেও তো আমাদের এই সংবিধানটা ছিল, 96 সালে ছিল, 2001-এ ছিল, 2008-এও ছিল। কিছু কাটাছেড়া হয়েছে, কিছু সংশোধনী এসেছে। 91 সালে সরকারটা আসলে তখনও তো প্রধানমন্ত্রী সুপ্রিম পাওয়ারই ছিল, তখন কারো ফ্যাসিস্ট হয়নি। না, এখানের বিষয় যেটা হয়েছে যে ফ্যাসিস্ট বলতে আপনার তখন ফ্যাসিস্ট হয় না, বিষয়টা এরকম না। কিন্তু আপনার ফ্যাসিস্টের কাঠামোটা প্রধানমন্ত্রী কেন্দ্রিক। আপনি সে তো চেষ্টা করছে আপনার 94 সালের পরবর্তীতে যখন সকল দলগুলো এক কেন্দ্রিক আন্দোলনে গিয়ে গেছিল। এটা কেন গিয়েছিল? তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করছে তিনি। যখন 90-এ যখন 3 জোটের রূপরেখার মাধ্যমে একটা রাজনৈতিক সমঝোতার মাধ্যমে কিন্তু সংবিধানে না থাকা সত্ত্বেও একটা তত্ত্বাবধায়ক সরকার মাধ্যমে নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে। কিন্তু যখন সরকারটা গঠন করছে তখন কিন্তু সেই তত্ত্বাবধায়ক সরকার আর সংবিধানে সহজে কিন্তু যুক্ত করতে চায় না। তাহলে এখানে যেই বিষয়টা হয়েছে কি, যদি সে ক্ষমতায় থেকে যদি নির্বাচন দিত, মানে আমাদের এখানে হয় কি যে তত্ত্বাবধায়কের মাধ্যমে নির্বাচিত হওয়ার পরেও
তারা যখন ক্ষমতার পালাবদলটার সুযোগটা আসে তখন সে নিজে থেকেই হচ্ছে করতে চান, কারণ প্রতিষ্ঠান বা নিরপেক্ষর উপর সে নিজেও আস্থাটা রাখতে চান। আপনার কি মনে হয় না যে শুধুমাত্র এই কেয়ারটেকার গভর্নমেন্ট এই প্রভিশনটা যখন সংবিধান থেকে উইথড্র করা হয় বা নতুনভাবে সংশোধন করা হয় যে তত্ত্বাবধায়ক সরকার থাকবে না, এরপরেই শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়েছিল? এই জবাবটা আমি নেব। আমি একটু রবিউল ভাই আপনার কাছে জানতে চাই, এটা কি সাংবিধানিক সরকার কিনা? অবশ্যই, কোনো নো ডাউট অ্যাবাউট ইট। বিকজ হচ্ছে আপনি সংবিধান যে রেফারেন্সটা নিয়েছেন 106, সেটা হচ্ছে বিদ্যমান সংবিধানের ধারা। বিদ্যমান সংবিধানের 106 ধারা নিয়ে আপনি সুপ্রিম কোর্টের রেফারেন্সটা সরকার করতে গিয়েছে। আচ্ছা, অ্যাপিলিয়েট বিভাগে কেন গিয়েছেন, কেন, সেটা তো একটা প্রশ্ন। কারণ সংবিধানের রক্ষকই হচ্ছে অ্যাপিলিয়েট বিভাগ, এই জন্য আপনি গিয়েছেন। আমাদের সংবিধান সেটা রক্ষা করার দায়িত্ব অ্যাপিলিয়েট বিভাগের, তার ব্যাখ্যা বিশ্লেষণ করার দায়িত্ব অনলি অ্যাপিলিয়েট বিভাগের, এই জন্য গিয়েছেন। এবং তারা বিবেচনা করে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত করেছে, সাংবিধানিক সরকার। এখন ধরেন এই সরকারের সাংবিধানিক বৈধতা নিয়ে বা গঠনের বৈধতা নিয়ে যে প্রশ্ন তোলা হচ্ছে, এটা কিন্তু আরেক ধরনের ফ্যাসিবাদদের যে শক্তি, পতিত শক্তিকে মানে আরো সুযোগ করে দেয়া হচ্ছে, সাহস যোগানো হচ্ছে এবং তাদের পারপাস সার্ভ করা হচ্ছে। এখন কারা করছে? এই সরকারটি, সরকার বলতো যে এই সরকারটি যারা গঠন করেছে বা যাদের মতো করে হয়েছে, যারা চেয়েছে, তাদের পারপাস সার্ভ করতে গিয়ে যখন রাষ্ট্রের বৃহত্তর স্বার্থের কথা সরকার চেষ্টা করছে, তখন ওই গোষ্ঠী বা ওই দলের কাছে মনে হচ্ছে এই সরকার বৈধ কি বৈধ না। অর্থাৎ বিদ্যমান অন্তর্বর্তীকালীন সরকার কোনো বিশেষ গোষ্ঠীর পারপাস সার্ভ করতে না পারলেই তাদের কাছে মনে হচ্ছে সরকারটি বৈধ না, সরকারটি সাংবিধানিক না, সরকারটা এভাবে চাই নাই, আমাদের পারপাস সার্ভ হয় না। এটা হচ্ছে রাজনৈতিক এক ধরনের সুবিধা নেওয়ার প্রবণতা। কিন্তু এই প্রবণতা বৃহত্তর জাতিকে দ্বিধাগ্রস্ত করছে, ক্ষতিগ্রস্ত করছে। এই সরকার একটা অন্তর্বর্তীকালীন সরকার, সংকটকালীন সরকার, তার যে দায়িত্ব আছে সেই দায়িত্ব পালনে কিছুটা শৈথিলতা আছে, বাট তারা এগোচ্ছে। এখন রাজনৈতিক দলগুলিরও সহযোগিতা আছে। আমার ধারণা একটা সুন্দর পরিসমাপ্তির দিকে যাচ্ছি। এই মুহূর্তে এই সরকারের ওই যে বৈধতা নিয়ে বিতর্ক তৈরি করলে জনমনে বিভ্রান্তি তৈরি হয় এবং রাষ্ট্র ব্যবস্থাপনায় আপনার জটিলতা তৈরি হয়। আদিব খুব ভালো করে বলছিলেন। আচ্ছা, আপনি আমাকে বলবেন এই যে সংস্কারের যে আলোচনাগুলি আমরা করলাম, জাতীয় ঐক্যমত কমিশন, তার বেসিক সংস্কারের কোনোটাই 31 দফার বাইরে আছে? আপনি যদি খোঁজেন বেসিক 31 দফার বাইরে তেমন কিছু আপনি খুঁজে পাবেন না। পিয়ারের কথা বললেন, আমাদের নোট অফ ডিসেন্ট দেওয়া আছে পিয়ারের কথায়। দেখেন, উচ্চকক্ষ যদি আপনি বলেন, উচ্চকক্ষ তো ছিল না, তাহলে উচ্চকক্ষের ব্যাপারে আমরা একমত হয়েছি। উচ্চকক্ষের আসনের ব্যাপারে আমরা সবাই একমত হয়েছি 100। আচ্ছা, উচ্চকক্ষের ক্ষমতা কি হবে সে ব্যাপারেও একমত হওয়া গিয়েছে। উচ্চকক্ষের গঠন আদিবরা চাচ্ছেন বা এনসিপি চাচ্ছেন প্রাপ্ত ভোটের অনুপাতে, আর আমরা চাচ্ছি প্রাপ্ত আসনের অনুপাতে। দুটোই তো পিয়ার, পার্থক্যটা কোথায়? একটা রাজনৈতিক দলের এই অবস্থানকে যদি অন্য রাজনৈতিক দল শ্রদ্ধা না করে, হ্যাঁ গুড, আপনারটাও রাইট হতে পারে, আমারটা রং হতে পারে, সেটা আপনি জনগণের কাছে যান, জনগণ ঠিক করুক যে আমরা যদি ভুল করি তো নিশ্চয়ই আমাদের ক্ষমতা যাওয়ার সুযোগ নেই, জনগণ আমাদের সাথে নেই। আর ওনরা যদি সঠিক হয় ডেফিনেটলি ওনরা ম্যান্ডেট নিয়ে সেটাই করতে পারবেন, সেই প্রাপ্ত আসনের অনুপাতেই করতে পারবেন, আমাদের দ্বিমত নাই। কিন্তু আপনি জনগণের উপর আস্থা না রেখে একটি দলের ভাবনায় শিরোধার্য, এটাই আমাদেরকে কিন্তু অনৈক্য তৈরি করেছে, বিভাজন তৈরি করেছে। প্রধানমন্ত্রী বলা হয়েছে যে রাজনৈতিক দলের প্রধান হতে পারবেন না। হ্যাঁ ঠিক আছে, ওনরা যেন এটা নিয়েও জনগণের কাছে যায়। আমরা মনে করি রাষ্ট্র ব্যবস্থাপনা এবং জনব্যবস্থাপনা দুটো অঙ্গাঙ্গিভাবে জড়িত। কোন রাষ্ট্রের প্রতিষ্ঠান ব্যবস্থাপনাই মানে রাষ্ট্র ব্যবস্থাপনা নয়। যেমন ধরেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি ব্যবস্থাপনা করছে, তারা কিন্তু জনব্যবস্থাপনার সাথে যুক্ত না, কারণ জনগণের সাথে তাদের ব্রিজ নেই। বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের জনগণ ব্যবস্থাপনা করতে হলে রাজনৈতিক দলের প্রতি যদি আপনার একটা কমান্ড না থাকে, নিয়ন্ত্রণ না থাকে এবং সেখানে দেখভাল করার সুযোগ না থাকে, তাহলে জনব্যবস্থাপনা এবং দল ব্যবস্থাপনা ভেঙে পড়লে রাষ্ট্র ব্যবস্থাপনা কঠিন হয়। এটা বৃহত্তর স্বার্থে আমরা মনে করেছি যে যিনি সরকার প্রধান হবেন তিনি দলের প্রধানও থাকতে পারবেন যদি দল মনে করে, কাউন্সিলেই তো তাকে থাকতে হবে। কিন্তু আমাদের অভিজ্ঞতাটা তো আসলে খুব বেশি ভালো না। এক ব্যক্তি কেন্দ্রিক যখন শাসনটা চলে যায় তখন তো ফ্যাসিস্ট হওয়ার আচ্ছা, দলকে আপনি শাসনের মধ্যে আনছেন কেন? দল তো আলাদা, দলটাকে আপনি শাসনের মধ্যে আনছেন কেন? আমার প্রথম কথাটা হচ্ছে আপনি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ক্যাবিনেট, সংসদ, বিচার বিভাগ এবং ধরেন আপনার যেটাকে বলা হয় আইন বিভাগ, এটার মধ্যে একটা ভারসাম্য ইতিমধ্যে আমাদের এই সংস্কারের মধ্যে আসছে। তাহলে আপনি এক ব্যক্তি কেন্দ্রিক শাসককে কেন মনে করছেন? পৃথিবীতে প্রেসিডেন্সিয়াল সরকার অনেক আছেন, এক ব্যক্তি কেন্দ্রিক শাসক আছে তো, সে দেশগুলি ভালো করেনি।
অনেক ভালো করেছে, আমাদের চেয়ে ভালো করেছে। তো আপনি সব কিছুর মধ্যে ত্রুটি দেখবেন। এক ব্যক্তি হলে সমস্যা, আবার বহু ব্যক্তি হলে বলবেন যে ক্ষমতাধর ব্যক্তি 5 জন হয়ে গেছে, সমন্বয় নাই। জাতি হিসেবে আমাদের যে জায়গাটাই হচ্ছে যে কোনো স্বার্থে, দলীয় স্বার্থ, ক্ষুদ্র স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতির উপর আস্থা রেখে শুরু করতে হবে, ফাংশন করতে দিতে হবে। ফাংশন যদি করতে গিয়ে দেখা যায় যে না, আদিপরা যে চিন্তাটার কথা বলেছিল সেটাই বেটার ছিল, এটা ফেল করেছে, করা যাবে তো আবার। একদিনে তো শেষ হচ্ছে না। আপনি যদি পুনর্জন্ম বলেন আর নতুন জন্ম বলেন, তো জন্মের আগে সব শেষ করে নেবেন না, সেটা আসলে সুযোগ নেই। সেটা যেতে যান। আমার ধারণা, আমি আবারও বলি, বিএনপির একটি বড় রাজনৈতিক দল, দায়িত্বশীল রাজনৈতিক দল, এবং তার জবাবদিহিতাও রয়েছে। 5 বার রাষ্ট্র ব্যবস্থাপনা, তার অভিজ্ঞতা রয়েছে। নিশ্চয়ই দেশের বৃহত্তর স্বার্থে চেষ্টা করছে, চিন্তা করছে। এই আস্থাটা আপনাদের রাখতে হবে। এই আস্থা আসলে জনগণ আসলে শেষ পর্যন্ত রাখবে কিনা সেটা আগামী নির্বাচনে বলে দেব। আমি একটু রাশেদ আপনার কাছে যেতে চাই। আপনি এর আগে বলছিলেন যে নুরুর উপর যে হামলা হয়েছে, আপনি আজকে বলেছেন যে 48 ঘন্টার মধ্যে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। কিন্তু এই বিষয়ে তো একটি বিচার বিভাগ তদন্ত কমিশন গঠন করা হয়েছে এবং তাদেরকে 30 কার্য দিবস সময় দেওয়া হয়েছে। এই তদন্তের আগেই আসলে আপনারা যে দাবিটা করছেন এবং বলছেন যে যমুনা সচিবালয় ঘেরাও কর্মসূচি, এই তদন্তের উপরে কি আপনাদের আস্থা নেই? ধন্যবাদ। আমি এই প্রশ্নের উত্তর দেব, তার আগে আমার আগের কিছু কথা বাকি ছিল, সেটা শেষ করতে চাই। আমি যেটি বলছিলাম, দেখেন সচিবালয়, পুলিশ, বিজিবি, বিভিন্ন বাহিনী, এমনকি গোয়েন্দা সংস্থার কথা আবার বললেন, এর কোনো পরিবর্তন হয়নি। 14 সালের নির্বাচন, 18 সালের নির্বাচন, 24 সালের নির্বাচন কারা করেছে বাংলাদেশে? নুরুল হুদা কি বললো? সে বলল যে আমরা জাস্ট চেয়ারে বসেছিলাম, ডিজিএফআই নির্বাচনটা করেছে। তাহলে সেই ডিজিএফআই যারা আয়নাঘর তৈরি করলো, যারা গুম করলো, যারা ক্রস ফায়ার দিল, যারা নির্বাচন করলো, তার আপনি কোনো সংস্কার করবেন না? আপনি এনএসআর কোনো সংস্কার করবেন না? আপনি গোয়েন্দা সংস্থার দিকে তাকাননি। তাহলে এই যে গোয়েন্দা সংস্থা যারা আওয়ামী লীগের হয়ে কাজ করলো, যাদের অধিকাংশ, আপনি তাদেরকে স্বপদে বহাল রেখে আপনি কিভাবে আসলে আগামীতে একটি উৎসবমুখর নির্বাচন জাতিকে উপহার দিবেন, সেটি নিয়ে সন্দেহ সংশয় আছে। দ্বিতীয়ত দেখেন, যেটি গণমাধ্যমের খবরে এসেছে এবং বিএনপির নেতারা ব্যাপকভাবে সরব এই বিষয়টি নিয়ে। আজকে দেখলাম যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করেছেন এবং এই বিষয়টি তিনি অভিযোগ করেছেন যে এস আলম গ্রুপ তারা শেখ হাসিনা লীগকে 2500 কোটি টাকা দিয়েছে শুধুমাত্র বাংলাদেশকে আনস্টেবল করার জন্য। বাংলাদেশে এরকম এস আলম গ্রুপ তো আরও আছে, তারা যে এরকম আওয়ামী লীগকে আপনার টাকা দিচ্ছে না বাংলাদেশকে আনস্টেবল করার জন্য, তার নিশ্চয়তা কি? আওয়ামী লীগের মিছিল ডে বাই ডে বাড়তেছে। আমি যতটুকু তথ্য পেলাম, একজন আমাকে বলল যারা আওয়ামী লীগের মিছিলে যাচ্ছে এদের প্রত্যেককে মাথাপিছু 5000 করে টাকা দেওয়া হচ্ছে। দেখেন, আমার ঝিনাইদহ জেলা, আমার পাশের জেলা কুষ্টিয়া জেলায় যেটি হয়েছিল, যারা মাটি কাটে না গ্রামে, তো ভোরবেলা এদেরকে ভাড়া করা হয়েছে, বলা হয়েছে যে তোমাদের চলো কাজের জন্য নিয়ে যাওয়া হবে। মাঝপথে নিয়ে গিয়ে এদেরকে বলা হয়েছে কোনো কাজ করা লাগবে না, শুধু এই ব্যানারটা নিয়ে 30 সেকেন্ড 1 মিনিট মিছিল করবা। এবং তারা কি করেছে, আওয়ামী লীগ একটা ভিডিও করেছে, ভিডিও করার পরে ফেসবুকে ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পরে আমার ওইখানে আমাদের সংগঠনের যারা আছে আমাকে বললো, ভাই এই ধরনের ঘটনা, আমি ওসির সাথে কথা বললাম, আমি নিজে কথা বলেছি কুষ্টিয়ার ওসির সাথে, তিনি বললেন যে ভাই ঘটনা এটা ঘটেছে, মানুষগুলো নিরীহ, এলাকা আওয়ামী লীগ করে না, কিন্তু এদেরকে এইভাবে বিভ্রান্ত করে মিছিলে নিয়ে গেছে। এখন যদি আমি এদেরকে ছেড়ে দিই তাহলে তো ভাই আমার চাকরি থাকে না। তো দেখেন আওয়ামী লীগ কত পলিসি অ্যাপ্লাই করতেছে, সাধারণ মানুষজনকে মিছিলে টাকার বিনিময়ে আনতেছে, নিজেরা মিছিল করতেছে। তো আওয়ামী লীগের মিছিল এনিহাও যেভাবে হোক বড় তো হচ্ছে, তো এই মিছিলটা আসলে বড় কিভাবে হচ্ছে? এর কারণটা হলো যে প্রশাসনের মধ্যে যারা রয়েছে এরা আসলে অনেকটা নীরব। আওয়ামী লীগ মিছিল করলেও আসলে কিছু বলছে না। আপনি নিশ্চয়ই দেখেছেন, সম্ভবত উত্তরায় আওয়ামী লীগের 30-40 জন মিছিল করতেছে, একজন পুলিশ, এরপরে বাইক থেকে একজন ছাত্র দলের নেতা সম্ভবত নামে, যেটা আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম, তিনি যখন দৌড় দিয়েছে, মানে হই হই ধর ধর, তখন পুলিশ কিন্তু তার সাথে দৌড়াইছে, মানে ধরছে। তো দেখেন বাংলাদেশের জনগণ এতটা সাহসী, একজন মানুষ 30 জন আওয়ামী লীগকে ধাওয়া করেছে, পুলিশ কি করছে? ওইখানে তো একজন পুলিশ ছিল না, আশপাশে তো আরো থাকার কথা, তাদের তো আমরা কেউ দেখলাম না। বিভিন্ন জায়গায় দেখেন আওয়ামী লীগ মিছিল করতেছে, থানার পাশ দিয়ে যাচ্ছে, এখন পুলিশ জানে না। তো এই ঘটনাগুলো কেন ঘটতেছে? কারণ এই যে 14-15 বছরে আপনি দেখবেন কনস্টেবল বলেন, এসআই বলেন, এই দুইটা জায়গায় মূলত যারা ছাত্রলীগের, যারা আওয়ামী পরিবারের, এদেরকে বেশি বেশি নিয়োগ দেওয়া হয়েছে, এখনো পর্যন্ত আপনি এদেরকে সরাইতে পারেন নাই। এরপরে আসি যে আপনার আচ্ছা, আপা আর একটি কথা বলেছিলেন যে প্রশাসনে আপনার জামাতের লোক বেশি। আসলে আমি একটা বিষয় বলতে চাই, দেখেন
যে গত 14-15 বছর ধরে জামাত এবং বিএনপির তকমা দিয়ে অনেক সরকারি কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে, ওএসডি করা হয়েছে, নানানভাবে শাস্তি দেওয়া হয়েছে। তা আমার প্রশ্ন হলো, জামাত যদি তার ওই লোকগুলোকে প্রশাসন ঢোকাতে পারে, বিএনপি কেন পারল না? বিএনপির এই বিষয়টি তো ভাবা উচিত যে প্রশাসনে যাদেরকে বিএনপি তকমা দিয়ে বঞ্চিত করা হয়েছে তাদেরকে তো মূল্যায়ন করা দরকার ছিল। এই বিষয়টি কিন্তু বিএনপি করে নাই। তো এটা তো বিএনপির এক ধরনের ব্যর্থতা বলা যায়। আপনি একটু চিন্তা করবেন। এরপর আপনি যে প্রশ্ন করলেন যে নুরুল হক নূরের বিষয়টি, দেখেন আমাদের কার্যালয়ের সামনে আমরা প্রেস ব্রিফিং করছি। আমার প্রশ্নটা ছিল যে একটা তদন্ত কমিশন কাজ করছে, সেই কাজের আগেই দোষীদের আসলে শাস্তির দাবি করেছেন আপনি, এটা আসলে কতটা যুক্তি? হ্যাঁ, আমি আসতেছি। দেখেন, একটা তদন্ত কমিশন গঠিত হয়েছে, কিন্তু যারা অপরাধী তাদেরকে ভিডিও ফুটেজ যদি বিশ্লেষণ করেন চেনা যাচ্ছে। যে কনস্টেবল, আমি কিন্তু ডিএমপি কমিশনারকে নিজে তথ্য দিয়েছি যে অমক এই কাজটি ঘটিয়েছে, তাকে আপনার মানে তার বিস্তারিত মোবাইল নাম্বার সহ আমি সবকিছু তথ্য দিয়েছি। এছাড়া আপনার আর্মির যারা এই ঘটনা ঘটিয়েছে, আর্মির কতিপয় সদস্য, সে বিষয়েও কিন্তু প্রশাসনের কাছে তথ্য রয়েছে। আমি আরেকটা জিনিস অ্যাড করি, অনেকে ভুল বুঝছে যে আমরা মনে হয় টোটাল সেনাবাহিনী এবং টোটাল পুলিশ বাহিনীর বিরুদ্ধে। আমি কিন্তু বারবার স্পষ্ট করে বলছি, যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত এবং যারা এই ঘটনার নির্দেশদাতা, শুধুমাত্র তাদের বিচারের আওতায় আনার জন্য আমি দাবি জানাচ্ছি। এখন যারা মনে করেন যে একটা মানে অন্যায় করেছে, আপনি যদি ওই অন্যায়কারীকে এই মুহূর্তে না ধরেন, ন্যূনতম পানিশমেন্ট না দেন, তাহলে ও তো পালিয়ে যেতে পারে। আপনি তদন্ত শেষ করলেন কিন্তু ওকে খুঁজে পেলেন না, তখন কি করবেন? যে কারণে আমরা এই প্রতিবাদী প্রোগ্রামগুলো করছি, সরকারের উপর চাপ দিচ্ছি, এবং একই সাথে যাতে করে এদেরকে গ্রেপ্তার করে, সেজন্য আমরা আমাদের জায়গা থেকে যে রাজনৈতিক কর্মসূচি সেটা আমরা ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছি। কিন্তু আমার প্রশ্ন হলো, নুরুল হক নূর এই 17 দিন ধরে হাসপাতালে বিছানায় কাতরাচ্ছে, আপনি একজনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারলেন না, ন্যূনতম আপনি তাদেরকে পানিশমেন্ট দিতে পারলেন না, এইটা কি? আজকে নুরুল হক নূরকে আপনি হাসপাতালে পাঠিয়েছেন, এর মাধ্যমে আমি কিন্তু আগেই বলছিলাম এই যে বিভিন্ন বাহিনী, বিভিন্ন প্রতিষ্ঠানকে আপনি সংস্কার করেননি, এরা কিন্তু ওই জুলাই বিপ্লবের উপর ক্ষোভ আছে, সেই ক্ষোভের জায়গা থেকেই সুযোগ পেয়েছে, নুরুল হক নূরকে আক্রান্ত করেছে, রক্তাক্ত করেছে। আগামীকাল তো আদিবকে করতে পারে, এরপর রবিউল ভাইকে করতে পারে, আপনাকে করতে পারে, আপনাকে আমাকে করতে পারে। তার মানে এই নুরুল হক নূরের উপর যে হামলা হয়েছে, সে যে আক্রান্ত হয়েছে, এবং আমাদের যে শতাধিক নেতাকর্মীকে আক্রান্ত করা হয়েছে, এই ঘটনার অবশ্যই বিচার হইতে হবে। বিচার না হইলে এই ধরনের বহু ঘটনা আরো ঘটবে। আপনার সেই আশঙ্কা। আমি একটু ডক্টর নেহরিন আপনার কাছে জানতে চাই, আমার সময় একবারে শেষের দিকে, ডাকসু এবং জাকসু নির্বাচনে, আপনি জাকসু নির্বাচনের সাথে সম্পৃক্ত ছিলেন, শেষ মুহূর্তে আপনি দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। জাকসু নির্বাচনটা আসলে এরকমের কেন হলো? নানান প্রশ্নের উদ্রেক করলো, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা নিয়েও একটা প্রশ্ন আসলে উঠেছে, এবং আপনারা যে শিক্ষকরা পদত্যাগ করেছেন সবাই কিন্তু বিএনপি পন্থী। এখানে আমি একটু আপনাকে সংশোধন করে দিতে চাই যে আপনি বলেন শেষ মুহূর্তে আপনি পদত্যাগ করেছেন, বিষয়টি ভুল। আমি যখন ওখানে গেছি, আমার কাজ শুরু করেছি, সকাল 9টা থেকে ভোট শুরু হয়েছে, 10:30 থেকে আমার চোখে অনেক অ্যানোমালিস পড়েছে। আমার কাছে কল রেকর্ড আছে, আমি প্রচুর ফোন করেছি 10:30 থেকে, এবং আমি কিন্তু ওখানে দায়িত্ব নিয়ে মানে যুদ্ধ করে মোটামুটি 2 ঘন্টা ইলেকশন বন্ধ রেখেছি। এখন দেখেন, আমি তো একজন শিক্ষকতা করি, তাই না? আমার একটা দায়িত্ব আছে। আমি তো ওই মুহূর্তেই মানে এটা সমাধান করতে না চেয়ে আমি ওখান থেকে বের হয়ে আসতে পারি না, তাই না? তো আমরা যেটা করেছি যে আমরা মানে অনেক চেষ্টা করে নির্বাচনটাকে মানে একটা সুষ্ঠু জায়গায় আনার চেষ্টা করেছি, কিন্তু আপনি অ্যানোমালিজের মধ্যে দেখবেন যে প্রচুর এটা এসছে। আমরা কিন্তু ইলেকশনের আগের দিনও আমরা প্রশাসনের কাছে, নির্বাচন কমিশনের কাছে যে বলেছি যে প্রক্রিয়ায় ব্যালট পেপার তৈরি করা হয়েছে একটি ব্যক্তিগত প্রতিষ্ঠান থেকে, সেটা যে দলেরই হোক না কেন, সেটা হওয়ার কথা ছিল বিজি প্রেসে, তারা সেটা করেননি। বিকালবেলা মানে সন্ধ্যা 6:30 7টার দিকে হলে তারা ব্যালট বক্স দিয়ে দিয়েছে, অথচ জাহাঙ্গীরনগর একটা ছোট্ট ক্যাম্পাস, 9টা ইলেকশন হলে সকাল 8টায় দেয়া যেত। আমরা এই প্রশ্নগুলো ক্রমাগত নির্বাচন কমিশনকে করেছি, কিন্তু তারা আমাদের এই প্রশ্নের উত্তরগুলো দেয়নি। অমোচনীয় কালি নিয়ে একটি সমস্যা ছিল, মানে কালির দাগ দেওয়াটা রিভার্স পর্যায়ে হয়েছে। আমরা ব্যালট পেপার পেয়েছি। ভিসি তো বিএনপি পন্থী না, আপনাদের ওইখানে বিএনপি পন্থী শিক্ষকদের ভিতরেও কি কোনো ভাগ রয়েছে? না, আমি আপনাকে এই কথাটা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই। আপনি যে কথাটি বলেন, এই কথাটি অত্যন্ত অপমানজনক যে আপনারা যে কয়জন পদত্যাগ করেছেন তারা বিএনপি পন্থী। ভুল কথা। কারণ হচ্ছে যে আপনি দেখেছেন উনি প্রথমে ওটাও বলেছেন যে কয়জন শিক্ষক করেছেন, স্নিগ্ধা রেজওয়ানা করেছেন, তিনি একসময় বঙ্গবন্ধু পরিষদের সাথে ছিলেন। হ্যাঁ, তো তাহলে এটা কোনো মোটা দাগের কথা হতে পারে না। আমি এটি নিজের দায়িত্ব নিয়ে বলছি যে আপনি যদি
দেখেন এবং সেটার প্রত্যেকটি ভিডিও ফুটেজ আছে, কখন থেকে এই প্রবলেমগুলো শুরু হয়েছে, কোন হলে হয়েছে। এবং আমরা যে তিনজন প্রথমে বের হয়ে এসেছি, সেটা কিন্তু বিষয়টি এমন হয়েছে যে আমরা তিনজনকে টেলিফোন করে আমরা দেখেছি যে আসলে কোনোভাবে এটা সম্ভব না। এবং আমি আমার দায়িত্বের জায়গা থেকে মনে হয়েছে যে অ্যানোমালিসগুলো হয়েছে, দেখেন জীবনে কোনোদিন শুনেছেন যে ব্যালট পেপারে ক্রমিক নম্বর থাকে না? জীবনে কোনোদিন শুনেছেন মুড়ি ছাড়া ব্যালট পেপার হয়? আমি কিন্তু শুনি নাই, তাই না? এই বিষয় জীবনে কোনোদিন এটি শুনেছেন যে আপনি ইলেকশনে দাঁড়িয়েছেন, আপনার নাম ব্যালট পেপারে নেই, কলমে লিখে ভোট দিতে হয়েছে? এটা তো একটা অসম্ভব বিষয়। জীবনে কোনোদিন এটা শুনেছেন যেখানে 3 জনকে ভোট দিতে হবে, উপরে লেখা 1 জনকে দিতে হবে? জীবনে কোনোদিন এটা শুনেছেন যে কতজন সাংবাদিক ভেতরে যাবে সেটি আপনি জানতে পারবেন না? অথচ যে দায়িত্বটি আমি পালন করেছি, সেন্ট্রালি আমি মনিটরিং টিমে ছিলাম, আমি ভোর 5টার সময় জেনেছি যে আমি সেই টিমে আছি। পোলিং এজেন্ট নিয়োগ দেওয়া হয়নি, প্রথমে বলা হয়েছে ঢুকতে দেওয়া হবে না, পরবর্তীতে পোলিং এজেন্টরা জেনেছে সকাল 10টার সময় যে তারা পোলিং এজেন্ট। একটা ভোট কেন্দ্রে 1-1.5 ঘন্টা পরে পোলিং এজেন্ট গিয়েছে। তো যে মোটা দাগে আমি গত 3-4 দিন দেখলাম যে মাসুদ কামাল ভাই কথাটি শুরু করেছেন যে আমাদের নাকি শিক্ষকদের এক বিভাজন ছিল এবং সেখান থেকে ভিসিকে পদত্যাগ করানোর জন্য আমরা এই কাজটি করেছি। এটা অত্যন্ত ন্যাক্কারজনক একটি কথা। এবং গতকাল মাসুদ কামাল ভাই আমার সাথে একটি টক শোতে ছিলেন এবং উনি পরবর্তীতে কথা দেখে নাই, কিন্তু আপনি যে অভিযোগগুলো করলেন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এর ব্যাপারে আপনাদেরকে কোনো জবাব দিয়েছে? না, মানে এটি একটি খুব আশ্চর্যজনক বিষয়। আপনি দেখেন যে আমরা চেষ্টা করেছি, মানে আমি ব্যক্তিগতভাবে, আমি অন্যদেরটা না বলি, আমি ব্যক্তিগতভাবে প্রচুর চেষ্টা করেছি তাদেরকে ওই সময় মানে আমার সাথে কথা বলার জন্য। আমি খুব মানে নির্বাচন কমিশন থেকে শুরু করে আমি প্রম্পট কোনো রিপ্লাই তাদের কাছে পাই নাই। অনেকেই আছেন আমার ফোন ধরেননি। হ্যাঁ, আমার ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে আমি শঙ্কিত ছিলাম। তো আমরা যে কমপ্লেনগুলো করেছি, আমি তো আশা করেছিলাম যে এই কমপ্লেনটা কিন্তু শুধু আমাদের নয়। আপনি দেখবেন শিবির যারা জয়ী হয়েছেন তারাও বলেছেন যে নির্বাচনে অনেক অ্যানোমালিজ আছে। তো যখন কোনো নির্বাচন নিয়ে যারা মানে পদত্যাগ করেছে বা বের হয়ে এসছে বা যারা বেরও হয়নি জয়ী হয়েছেন প্রত্যেকেই কমপ্লেন করে, আপনার কি মনে হয় সেই নির্বাচনের ফলাফলটি দেওয়া উচিত হয়েছে? স্থগিত তো রাখতে পারত। এবং আরেকটি কথা বলি, ওই যে বললেন যে আপনারা 3 জনই বিএনপির, কিন্তু আপনি জানেন যে ছাত্রদল কিন্তু একমাত্র সেখান থেকে বের হয়ে যায় না, আরো 5টা দল কিন্তু সেখান থেকে বের হয়ে গেছে। স্বতন্ত্র এবং বাম দলে যারা আছেন তারা অনেকেই বের হয়ে গেছে। তো তার মানে হয়েছে কি যে ইলেকশন কিন্তু শুধু জাল ভোট দিলেই চুরি করা হয় না বা কোয়েশ্চেন হয় না, ইলেকশনে ইঞ্জিনিয়ারিং হয় অনেক ধরনের। বা হয়তো এই যে ওয়েলফেয়ার ইলেকশনের কথা প্রসেস আমরা দেখেছি যে অনেকভাবে ম্যানিপুলেট করে আপনাকে বহু মাস ধরে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে আপনাকে তার দিকে টেনে নেয়া। আমি তো মনে করি যে এটি বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো কিছু বয়ে আনছে না, যে আমরা সর্বোচ্চ বিদ্যাপীঠে যে ছাত্রগুলো পড়ে তাদেরকে আপনি যদি কিছু সুযোগ সুবিধা দিয়ে আপনার দলে টেনে আনতে পারেন, দলে আপনি আসবেন কেন? আপনার আইডিওলজি দিয়ে। আপনি যদি আইডিওলজি দিয়ে দলে না এসে আপনি একটা ঠান্ডা পানি খেতে পাওয়ার আনন্দে কাউকে ভোট দিয়ে দেন, আমি তো মনে করি যে এই জাতির সিরিয়াস একটি সমস্যা হচ্ছে। এই সমস্যা থেকে আমি রবি ভাই, আমার 1 মিনিট সময় আছে। এই ডাকসু এবং জাকসুর নির্বাচনে ছাত্র দলের যে ভূমিধস পরাজয় হলো, এইটার আশঙ্কা কি আপনারা মনে করেন যে এইটা জাতীয় নির্বাচনের কোন ফল আসবে? আরেকটা বিষয় আমি আপনার কাছে একটু জানতে চাই, খুব সংক্ষেপে বলবেন, যে আজকে আপনাদের দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন যে সরকারি 16টি বিশ্ববিদ্যালয়ের ভিসি জামাতের। বর্তমানে বাংলাদেশে 56টি সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে, বাদ বাকিগুলোর ভিসি কি বিএনপির? সেটা ওই রিজভী সাহেবের কাছে শুনবেন। উনি বলেছেন জামাতের। তো জামাত বিএনপি প্রকাশ্যে রাজনীতি করে, তাদের এই রকমের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলির দায়িত্বে থাকা উচিত না। প্রথম কথাটা হচ্ছে এইটা। আবার কে জামাতকে বিএনপি সেটা টেস্ট করার জন্য মেশিনও নেই। কিন্তু এরকম ভাবে যদি কেউ প্রকাশ্যে এরকম অবস্থান নিয়ে থাকেন তার থাকা উচিত না, আমি এটা মনে করি। বাকিগুলি বিএনপির কিনা আমি জানি না। আপনারা যদি ওইভাবে ভাগ করেন 16টা জামাত হলে তো জামাতের ভোট হচ্ছে এখন কত 6-7% মতো আছে। তো 6-7% যদি 16টা হয় তো বিএনপির যদি 70-80% থাকে তাহলে তো হয়ে যায়। অনেক জামাত আছে। যাই হোক, রাজশাহী মানে আপনার যেটাকে বলা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের পরাজয় হয়েছে, আমি স্বীকার করছি। কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনেক অব্যবস্থাপনা, অস্বচ্ছতা, অনিয়ম হয়েছে। সেইটা বিশ্ববিদ্যালয়ের একটা ভোট আয়োজনের একটা চরম ব্যর্থতা, এটা কাম্য ছিল না, অনেক অনিয়ম হয়েছে। এখন ছাত্রদলের কথা যদি আপনি বলেন, ছাত্রদল তো ভোট বর্জন করেছে, আরো 5টি প্যানেল বর্জন করেছে। যারা ভোট বর্জন করে তাদের পরাজয় প্রভাব পড়বে আপনি মনে করেন? জাতীয় নির্বাচনে এটার প্রভাব পড়বে বলে আমি মনে করি না। তবে
এই সমস্ত ঘটনার থেকে জাতীয় নির্বাচনের রাজনৈতিক দলগুলির আরো সজাগ সচেতন হয়ে আরো জনবান্ধব হওয়ার প্রয়োজন। রাশেদ, একবারে যদি বলেন যে এই জাকসু নির্বাচনকে জাতীয় রাজনীতিতে প্রভাব পড়বে কিনা? দেখেন, আমি 19 সালে ডাকসু নির্বাচন করেছি, জিএস ক্যান্ডিডেট ছিলাম। সেই জায়গা থেকে 24 সালের এই 25 সালের এই নির্বাচনগুলো আমি দেখছি। তো শুরুতে ডাকসু নির্বাচনে কিছু আপনার নিয়মের বর্তায় হয়েছে এবং সেখানে কিছু আসলে এক ধরনের বিশৃঙ্খলা হয়েছে। তবে নির্বাচনে যে ধরনের কারচুপি, ভোট জালিয়াতি, আমার কাছে মনে হয় না সেটি হয়েছে। ঠিক একইভাবে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখলাম যে সেখানেও ওই বিশৃঙ্খলা হয়েছে, এক ধরনের উত্তেজনা, কিন্তু সেখানে আবার কারচুপি হয়েছে সেই প্রমাণটা এখনো পর্যন্ত কেউ দেখাতে পারে না। আমি রবিবার একটা কথা বলে শেষ করব। ভাই তিনি বললেন যে বিএনপি করে, জামাত করে, সরাসরি প্রকাশ্যে এরকম কাউকে ভিসি হিসেবে বা শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া ঠিক না, বা প্রশাসনের কোথাও। এটার সাথে আমি খুব একমত। যারা রাজনীতি করবে, শিক্ষক, তার উচিত আমার মনে হয় যে ওই শিক্ষকতা ছেড়ে রাজনীতি করা। একদিকে আপনি রাজনীতি করবেন, আপনার কি মনে হয় এই ফলাফল দুটি কি আসলে জাতীয় নির্বাচনে কোনো প্রভাব পড়বে কিনা? খুবই সংক্ষেপে। এখানে কিছুটা প্রভাব পড়বে, তবে যেভাবে দেখানো হচ্ছে যে অনেক বেশি প্রভাব পড়বে, সেটা আসলে হবে না। কারণটা হচ্ছে যে আপনার শিবির কিন্তু শিবিরের নামে গিয়ে কিন্তু ইলেকশনটা করে নাই। কারণ শিবিরকে যদি সরাসরি শিবির হিসাবে শিক্ষার্থীরা গ্রহণ করতো, তাহলে তাকে গিয়ে ঐক্যবদ্ধ নাম, সমন্বিত নাম গ্রহণ করতে হইতো না। দ্বিতীয়ত, জামাত কিংবা শিবিরের মূল যে দলীয় যে মূলনীতি, তার মূলনীতি কখনোই তাকে মিনিমাম এটাও সাজেস্ট করে না যে সে একজন অন্য নারীর সাথে রিকশায় উঠবেন, এটাও তাকে সাজেস্ট করে না। তাহলে সে সেখানে কিন্তু তাকে নিয়ে ইলেকশন করছে, ফলে তার যে মূলনীতি, সে মূলনীতি জায়গায় কিন্তু বাইরে গিয়ে আসলে সরে এসেছে। এবং আপনি মনে করছেন এটা জাতীয় রাজনীতিতে খুব বেশি প্রভাব পড়বে না, সামনে চ্যালেঞ্জে পড়বে। আমার সময় একেবারেই শেষ। আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেখছিলেন পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।